ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ডাটা এন্ট্রি কাজের জন্য স্যাম্পল তৈরি করা। আমি আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমাকে একটু হাত তুলে দেখাবেন আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমি ক্লাস শুরু করছি। ডাটা এন্ট্রি কাজের জন্য স্যাম্পল তৈরি করা। দেখুন, তো ডাটা এন্ট্রি কাজের জন্য যখন আমরা স্যাম্পল তৈরি করব, আমরা প্রথমত ফাইবারে যাব। ফাইবারে গিয়ে আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করব। ঠিক আছে, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে আমরা ডাটা এন্ট্রির বিভিন্ন গিকগুলো আমরা পাবো, এবং সেই গিকগুলোকে আপনি কি করবেন, বিশ্লেষণ করবেন, অ্যানালাইসিস করবেন। তো দেখুন, আপনি ফাইবারে যাবেন, ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন, তাহলে আমরা ডাটা এন্ট্রির গিকগুলো পাবো। তো এখানে আমরা কিছু গিক দেখি। এই ছেলে কাজ করেছে কয়টা? 327টা রিভিউ। আমরা তার গিকটা দেখবো। ও কাজ করেছে 115টা, আমরা তার গিকটাও দেখবো। ও কাজ করেছে 494টা, তার গিকটাও দেখবো। এরকম আমরা 4-5টা গিক দেখবো। হুম, যারা অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে। এবং স্যাম্পল দেখার আগে আমরা নিশ্চিত হয়ে নেব যে তাদের ব্যানারের মধ্যে ডাটা এন্ট্রি লেখা আছে কিনা, এবং তাদের টাইটেলে ডাটা এন্ট্রি লেখা আছে কিনা। ওকে, ডাটা এন্ট্রি লেখা আছে, ডাটা এন্ট্রি লেখা আছে, ঠিক আছে। তো মানে পরিপূর্ণভাবে ডাটা এন্ট্রির গিগ কিনা, কারণ অনেকগুলো গিগ মিক্সড অবস্থায় থাকতে পারে, যেখানে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, হ্যাঁ, আরো অনেকগুলো কাজ থাকতে পারে। তো যে গিগগুলো শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে, আমরা সেরকম কয়েকটা গিগ আমরা নেব। আমরা সেরকম 2-3টা গিগ আমরা নিলাম। নিয়ে এখন কাজ কি? এখন আমরা এই গিগগুলোকে বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ করব? তারা কিভাবে তাদের স্যাম্পল তৈরি করেছে সেটা আমরা দেখব, সেটা আমরা বুঝবো। বাট কোনোভাবেই আমরা তাদের স্যাম্পল গুলোকে কপি করব না, কোনোভাবেই আমরা তাদের স্যাম্পল গুলোকে অনুকরণ করব না। ঠিক আছে, আমরা কোনোভাবেই তাদেরকে হুবহু কপি করব না, নকল করব না। আমরা দেখবো কি জন্য? দেখার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়া যে তারা কি তৈরি করছে। তো দেখুন, ও ডাটা এন্ট্রির স্যাম্পল গুলা, ও প্রথম আমরা দেখতে পাচ্ছি ব্যানার। আমরা যদি এখানে স্যাম্পল গুলো দেখি, ও ব্যানারে কি লিখছে? ও ডাটা এন্ট্রি করতে পারে, এক্সেল, ওয়ার্ড এবং পিডিএফ কনভার্সন করতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি টাইপিং, ওয়েব রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, অ্যাডমিন এবং অফিস সাপোর্ট। ওকে, ওকে। এখন দেখেন, সে এটা আর একটা স্যাম্পল, আর একটা ব্যানার, ডাটা এন্ট্রি, কপি টাইপিং, ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা স্ক্র্যাপিং। আচ্ছা, এখন সে স্যাম্পল কি কি তৈরি করেছে? এখানে সে একটা স্যাম্পল তৈরি করেছে, এখানে হাতে লেখা কোন একটা ডকুমেন্ট। তারপর হচ্ছে এখানে সে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছে, পিপিজি কন্টেন্ট ক্যালেন্ডার কপি। পিপিজি কন্টেন্ট ক্যালেন্ডার কপি। যাই হোক, একটা কাজের স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। গুগল ক্যালেন্ডারে কোনো একটা কাজ করেছে। এটা হলো পার্ট 139 অ্যাপেন্ডিক্স। এটা কোন একটা বইয়ের টাইপিং করেছে, কোন একটা বইয়ে লেখার সময় বইয়ের টাইপ করেছে। লিঙ্কডইন, এখানে তো টাইপিং এর কোনো কাজ দেখতে পাচ্ছি না। এটা কোনো একটা শীট তৈরি করেছে, মানে নেট থেকে সার্চ করে কোনো একটা লিস্ট সে তৈরি করেছে। আইটি, হ্যাঁ, এত এত। এখান থেকে টিউবলাইট ফ্লোর ল্যাম্প, এখানে সে কোনো একটা ইমেল লিখেছে, মানে ইমেল মার্কেটিং, বাকি ইমেল রাইটিং, এটা দেখা যাচ্ছে। ইমেলের সাবজেক্ট এবং ইমেলের ডেসক্রিপশন, তার মানে ইমেল লেখা, সেটা একটা ডাটা এন্ট্রি। তারপর কোন গুগল থেকে সার্চ করে, বা গুগল ম্যাপ থেকে, বা যে কোনো সোর্স থেকে, ইন্টারনেট থেকে সার্চ করে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করা, সেটাও ডাটা এন্ট্রি, যেটাকে আমরা ওয়েব রিসার্চ হিসেবে চিনি। আমরা এই কাজটা শিখছিলাম, ওয়েব রিসার্চ। আমরা এটা হচ্ছে কি, ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। আপনি ইমেল রেসপন্স করতে পারেন, সেটার জন্য দিয়েছে। এটা হলো অনেকগুলো পিডিএফ ফাইলের একটা স্ক্রিনশট, সে যে অনেকগুলো পিডিএফ ফাইল তৈরি করছে, তার একটা স্ক্রিনশট। হুম, তারপর দেখেন, এখানে সবচেয়ে ভালো হইতো এখানে যদি সে লিখে দিত কোনটা কোন টাইপের ডকুমেন্ট, তাহলে বায়ারও বুঝতে খুব সহজ হইতো। আমরা সেভাবে লিখে দেবো, সে লেখে নেই, বাট আমরা লিখবো। তো দেখেন, ইভেন্টস, যে ওর যে ইয়াগুলো দিয়েছে সেগুলো খুব ভালো মনে হচ্ছে না, এবং খুব ভালোভাবে সেই জিনিসগুলা ক্রিয়েট করে নেই। খুব খুব ভালো ভাবে এখানে ক্রিয়েট করে নেই, বাট আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম।
আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি। এখানে দেখেন সে বলছে আই উইল ডু ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স, প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস। ওকে, তারপর দেখেন ও হলো পাকিস্তান থেকে। তো দেখুন ও কি কি দিয়েছে স্যাম্পল গুলো। ইমেল লিস্ট, ও একটা লিস্ট তৈরি করেছে, ইমেল লিস্ট তৈরি করেছে, তাই না? ইন্টারনেট থেকে সার্চ করে বিভিন্ন কোম্পানির ইমেল, এই বিজনেস নেম, ওয়েবসাইট, এরকম একটা কি লিস্ট তৈরি করেছে। আমরা আমাদের কাজের মধ্যে এরকম লিস্ট তৈরি করে আমরা শিখেছি। জেনারেল প্র্যাকটিস ইন অস্ট্রেলিয়া, এটাও সে নেট থেকে সার্চ করে কোনো ডাক্তারের বা কোনো কিছুর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো সে কালেকশন করেছে। এটাও সে নেট থেকে কালেকশন করেছে। ড্রাফট, এটা এটা হলো তার শপিফাই এর কাজ। শপিফাই, সে যে শপিফাইতে বিভিন্ন পোস্ট করতে পারে, মানে ওয়ার্ডপ্রেস সাইটে বা শপিফাইতে যে সে পোস্ট তৈরি করেছে, সে পোস্ট তৈরি করার কাজ। আমরা দেখতে পাচ্ছি শপিফাই সাইটের একটা কি এই ব্যাকএন্ড, এবং সেখানে সে নতুন পোস্ট, সে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করেছে। মানে শপিফাই সাইটে সে প্রোডাক্ট অ্যাড করতে পারে। আমি এটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে সে দেখিয়েছে সে পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর সে অনেকগুলা লগো দিয়েছে। বাট এইভাবে লগো দেওয়াটা অর্থহীন। এখানে তো আপনার কোনো কাজ নাই, জাস্ট ইন্টারনেট থেকে একটা লগো দিয়েছে, এতে আসলে কিছুই প্রমাণিত হয় না যে আপনি কাজ পারেন, সুতরাং এরকম লগো দেওয়াটা অর্থহীন। আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব রিসার্চের শিট, ইন্টারনেট থেকে সার্চ করে একটা শিট তৈরি করছে। তারপর আমরা এটাও নেট থেকে সার্চ করে একটা শিট তৈরি করছে বিভিন্ন কোম্পানির ইনফরমেশন গুলো। এটা দিস উইকস টপ টেস্ট মেকার, এটা সে কোনো একটা ভিডিও আপলোড করছে কোথাও 420, এখানে এসে কোনো একটা ভিডিও বা এরকম কিছু একটা তৈরি করছে। এটা একটা শিট তৈরি করছে, প্রিন্টেড শিট, এটাও বোঝা যাচ্ছে না। এটাও সে কোনো একটা ইমেজের কোনো কাজ করছে। স্নো ফ্লারে আফগান, এটা হচ্ছে কোন একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লেখছে। এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন লেখছে, ঠিক আছে? এটা কি নেট থেকে সার্চ করে কোন একটা লিস্ট সে তৈরি করছে। নেম এন্ড প্রোপাইটার, এটা কি মানে কোন একটা কোম্পানির নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সে কালেকশন করেছে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম। দেখেন আমরা আরো একটা দেখি, লাস্ট ওয়ান। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ওয়েব রিসার্চের কাজ, এটাও ওয়েব রিসার্চের কাজ, এটাও ওয়েব রিসার্চের কাজ, এটাও ওয়েব রিসার্চের কাজ। হ্যাঁ, এখানে সে মাত্র কয়েকটাই তৈরি করছে। তো আমরা এতক্ষণ যা যা দেখলাম, মোটামুটি আমরা যতটুকু বুঝতে পারলাম যে আমাদেরকে আসলে কি কি করতে হবে। আমি আপনাদের জন্য নোট করে রেখেছি কি কি করতে হবে। আপনি যে স্যাম্পল তৈরি করবেন, আপনাকে বুঝাতে হবে যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারেন। কিসের কাজ? মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারেন, আপনি এক্সেলের কাজ পারেন, আপনি পাওয়ার পয়েন্টের কাজ পারেন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টটা না হলেও চলবে, এটা খুব ইমার্জেন্সি না, এটাকে আমি কেটে দিচ্ছি। পাওয়ার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কিছু না ডাটা এন্ট্রি কাজের জন্য। আপনি ওয়ার্ড পারেন, এক্সেল পারেন, তারপর আপনি গুগল ডক পারেন, গুগল শিট পারেন, গুগল স্লাইড লাগবে না, ঠিক আছে? তারপর আপনি ওয়েব রিসার্চ পারেন। মানে ওয়েব রিসার্চ, ওয়েবসাইট থেকে, ইন্টারনেট থেকে অনেকগুলো তথ্য আপনি কালেকশন করতে পারেন, ওয়েব রিসার্চের কাজ। তারপর ডকুমেন্ট কনভার্সন করতে পারেন। ডকুমেন্ট কনভার্সন কি? ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে ওয়ার্ড, এভাবে আপনি ডকুমেন্ট কনভার্সন করতে পারেন। তারপর আপনি অডিও ট্রান্সক্রিপশন করতে পারেন। অডিও ট্রান্সক্রিপশন হলো আপনি অডিওটা, বাইরে আপনাকে কোনো একটা অডিও ফাইল দিবে, কোনো একটা কনভারসেশন অডিও ফাইল দিবে, সেই অডিও ফাইলগুলোকে আপনি কি করবেন? টেক্সটে কনভার্ট করবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট ডাটা এন্ট্রি এবং প্রোডাক্ট লিস্টিং। ওয়েবসাইট ডাটা এন্ট্রি আমরা একটু আগে দেখলাম যে শপিফাই এবং ওয়ার্ডপ্রেস, আপনি শপিফাই বা ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকে আপনি কি বিভিন্ন নতুন পোস্ট অ্যাড করতে পারবেন। কিভাবে নতুন পোস্ট অ্যাড করবেন সেটা আমি আমার ক্লাসে দেখিয়েছি, এটা আপনি দেখাবেন। তারপর হচ্ছে যেটাকে আমরা প্রোডাক্ট লিস্টিং এর কাজ বলি। তারপর কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি, আপনি বিভিন্ন কাস্টমাইজ সফটওয়্যারে ঢুকে বিভিন্ন ডাটা এন্ট্রি করতে পারেন, সেটা আপনি দেখাবেন। ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি, আপনি বিভিন্ন স্ক্যান কপি দিয়ে ডাটা টাইপ করতে পারেন, ঠিক আছে? তাহলে মোটামুটি এগুলো হলো কি, আমরা আমরা আপনি যদি এগুলো বুঝতে পারেন যে আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারেন, সেটা প্রমাণিত হবে। তো আমি আরেকবার দেখাচ্ছি আপনি কি কি দেখাবেন। মানে আমরা কয়টা কয়টা তৈরি করব? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা।
তাহলে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমি 2টা করে তৈরি করি তাহলে 10 দুগুণে 20টা, মানে কয়টা পয়েন্ট নিয়ে আমি এই কি করব, এই কয়টা পয়েন্ট নিয়ে আমি ডাটা এন্ট্রি কাজের জন্য স্যাম্পল তৈরি করব? 10টা পয়েন্ট নিয়ে। তাহলে একটা পয়েন্ট নিয়ে যদি আমি 2টা করে করি কয়টা হবে? 20টা। আবার একটা পয়েন্ট নিয়ে যদি আমি 3টা করে করি তাহলে হবে কয়টা? 30টা। আশা করি আর যদি একটা পয়েন্ট নিয়ে যদি একটা করে করি তাহলে হচ্ছে কয়টা? 10টা। তাহলে যদি আপনারা চাইলে 10টা পয়েন্টের জন্য, তাহলে আপনারা একটা করে 10টা পয়েন্টের জন্য 10 × 10, অথবা 10 দুগুণে 20, অথবা 3 × 10 = 30। 10-এর নামাতে কে পারেন? একটু আমাকে হাত 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 তুলে দেখেন তো। মোহাম্মদ নুরুল হৃদয়, হৃদয় আপনি বলেন। ওহো রে, হৃদয় তো চলে গেল, না চলে যায় নাই, আমার এখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে। হ্যাঁ বলেন হৃদয়, 10-এর নামাতে বলেন। আসসালামু স্যার। 10 × 10, 10 দুগুণে 20, 3 × 10 = 30, 4 × 10 = 40, 5 × 10 = 50, 6 × 10 = 60, 7 × 10 = 70, 8 × 10 = 80, 9 × 10 = 90, 10 × 10 = 100। ভেরি গুড। 10-এর নামাতে পারলে হবে, ঠিক আছে। জি তাহলে এই 10-এর নামাতাটা ব্যবহার করে আপনারা চাইলে 10 × 10, 10 × 10 তাও করতে পারেন, অথবা 10 দুগুণে 20 তাও করতে পারেন, জি অথবা 3 × 10 = 30 তাও করতে পারেন। এর বেশি যাবার আর দরকার নেই। জি সবাই কি আইডিয়া পেয়েছেন যে কয়টা আমাদেরকে স্যাম্পল তৈরি করতে হবে? জি 10টা, অথবা 20টা, অথবা 30টা। আবার এটা না, এমন না যে কেউ যদি 30টা স্যাম্পল তৈরি করে সেটা খুবই ভালো হবে, যে তার কাজ পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। বিষয়টা কিন্তু এমন না। আপনি 10টা স্যাম্পল তৈরি করবেন নাকি 20টা নাকি 30টা, তাতে আসলে কোনো কিছুই যায় আসে না। যেটাতে যায় আসে সেটা হলো আপনার স্যাম্পলগুলো কতটা ভালো। আপনার স্যাম্পলগুলো কতটা ভালো সেটা হলো আসল ইম্পর্টেন্ট বিষয়। হুম। তো আপনার স্যাম্পলগুলো হইতে হবে একেবারে নিখুঁত, মানে ভালো হইতে হবে স্যাম্পলগুলো। তো ভালো বলতে আমরা কি বুঝি? ভালো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, প্রথমত আপনার স্যাম্পলগুলো কারো কাছ থেকে দেখে আপনি তৈরি করবেন না, সেই স্যাম্পলগুলো আপনি নিজে নিজেই তৈরি করবেন। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে আপনার স্যাম্পলগুলো ক্লায়েন্ট আসলে যেভাবে চাই, আপনি মনে মনে একটা ক্লায়েন্টের কথা চিন্তা করবেন যে ক্লায়েন্ট আপনাকে এটা এটা করতে বলছে, এবং সেভাবে সেভাবে আপনি আপনি করবেন। ঠিক আছে। তো এবং মানে কাজগুলো কাজগুলো পরিপূর্ণভাবে হওয়া। পরিপূর্ণ বলতে, মনে করেন কোন একটা শিট আছে, মনে করেন 30টা রো আছে, তো আপনি 5টা রো ফিল আপ করছেন, বাকিটুকু খালি আছে, তাহলে তো জিনিসটা পরিপূর্ণ হলো না। অনেকগুলো ফিল্ড খালি রয়ে গেছে, ওই জিনিসটা তো পরিপূর্ণ হলো না। হ্যাঁ, তাহলে পরিপূর্ণ করে 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 করতে হবে, ভালোভাবে করতে হবে, পরিপূর্ণভাবেই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভালোভাবে করতে হবে, পরিপূর্ণভাবে করতে হবে। আর একটা জিনিস তৈরি করার পর আপনাকে দেখে সন্তুষ্ট হইতে হবে যে হ্যাঁ, আমি কি কাজ করতে পারছি। আর এই স্যাম্পলগুলো আপনার তো, যে স্যাম্পলগুলো আপনি তৈরি করবেন, 10টা বা 20টা স্যাম্পল, এগুলো তো প্রথম দিকে থাকবে, তাই না? এরপর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করলে তখন আপনি আপনার এই স্যাম্পলগুলো রিমুভ করে ক্লায়েন্টের জন্য আপনি যে অরিজিনাল অরিজিনাল কাজগুলো করছেন সেই কাজগুলো আপনি কি, তখন সেই কাজগুলো আপনি স্যাম্পল হিসেবে দিবেন। তো কথা হচ্ছে, এখন যে আপনি যে স্যাম্পলগুলো তৈরি করবেন এগুলো হচ্ছে কাল্পনিক কাজ। কাজ তো কোন একটা ক্লায়েন্ট আপনাকে সরাসরি কাজ দিয়েছে, টাকার বিনিময়ে আপনি তাকে কাজটা করে দিচ্ছেন, সেটা যেমন কাজ। এই যে এখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় নাই, আপনি মনে মনে চিন্তা করলেন যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, সে কাল্পনিক ক্লায়েন্টের জন্য আপনি কাজ করে দিলেন, সেটা তো কাজ। সুতরাং এটিও স্যাম্পল, একদম পরিপূর্ণ স্যাম্পল। তো দেখেন এখন আমরা, মানে এখন এই স্যাম্পল তৈরি করার ক্ষেত্রে আপনার কল্পনাটা কতটা ভালো, সেটার উপর ডিপেন্ড করবে আপনার স্যাম্পলটা কতটা ভালো হবে। কল্পনাটা ভালো ভালো করতেকু কল্পনাটা ভালো ভালো করতেকু সেটা হলো, কল্পনাটা ভালো বলতে আমরা কি বুঝি? এই মানে কোনো একটা ক্লায়েন্টকে আপনি চিন্তা করবেন, সে ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনি এই কাজটা করতে হবে, এভাবে এভাবে করতে হবে, এবং সে আপনাকে কিছু ফাইল দিয়েছে, কিছু রিসোর্স দিয়েছে। তো তার ফাইল, তার ইনস্ট্রাকশন, তার রিসোর্স গুলো ব্যবহার করে, তার ইনস্ট্রাকশন ফলো করে আপনি কোনো একটা জিনিস তৈরি করছেন। হ্যাঁ। তো এখন বায়ার, আপনি নিজে একবার বায়ার হিসেবে চিন্তা করবেন যে আপনার একটা কাজ দরকার, আপনার একটা দোকান আছে, আপনার দোকানের জন্য এই জিনিসটা করতে হবে, এবং আপনি নিজেই কি এমপ্লয়ি হিসেবে কাজ করবেন। তাহলে আপনার কল্পনাটা যতটা ভালো হবে, তত ভালো আপনি কি স্যাম্পল তৈরি করতে পারবেন। মানে আপনি নিজেই বায়ার, আবার নিজেই কি,
আপনি ফ্রিল্যান্সার বা ওয়ার্কার এভাবে হিসাবে আপনি কাজ করবেন। তো এখন আমরা স্যাম্পল তৈরি করা শুরু করব। আমরা বায়ারকে বুঝাবো স্যাম্পল তৈরি করার মাধ্যমে মূলত আমরা বায়ারের মাথায় একটা সেন্স তৈরি করব। কি সেন্স? বায়ার জন্য আমার স্যাম্পলগুলো দেখে যেন বুঝতে পারে যে এই ছেলেটা মাইক্রোসফট ওয়ার্ড পারে, মাইক্রোসফট এক্সেল পারে, গুগল ডক পারে, গুগল শিট পারে, ওয়েব রিসার্চ পারে, ডকুমেন্ট কনভার্সন পারে, তারপর অডিও ট্রান্সক্রিপশন পারে, ওয়েবসাইট ডাটা এন্ট্রি এবং প্রোডাক্ট লিস্টিং করতে পারে, কাস্টমার সফটওয়্যার ডাটা এন্ট্রি করতে পারে এবং ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি এই সবকিছু সে করতে পারে। এই সেন্সটা যেন ক্লায়েন্টের মধ্যে আসে। ঠিক আছে? এই সেন্সটা যেন ক্লায়েন্টের মধ্যে আসে। তো সেন্স আসা বলতে আমরা কি বুঝি? সেন্স আসা বলতে আমরা কি বুঝি? আমরা কোনো একটা মানুষকে এক নজর দেখেই বলে দিতে পারি যে মানুষটা কেমন হতে পারে। মানুষটা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ নাকি কি, মানে ভালো খারাপের বিষয়ের চাইতেও আমরা অনেক কিছু আমরা কি জাজমেন্ট করতে পারি বা বুঝতে পারি যে সে আসলে কেমন কাজ করতে পারবে বা এই কেমন করতে পারবে, তাই না? কোন একজন লোক নিয়োগের ক্ষেত্রে আমরা কি ইন্টারভিউ যখন আমরা দিই, আপনি যখন কোথাও ইন্টারভিউ দিবেন আপনাকে এক নজর দেখে তারা জাজ করে ফেলে যে আপনি আসলে যোগ্য কি যোগ্য না, কাজ করতে পারেন কি পারেন না। ওইটার উপর ভিত্তি করে তারা আপনাকে হয়তো কি রিজেক্ট করে অথবা অথবা নিয়োগ দেয়। তো এই যে আমরা ইন্টারভিউ তৈরি করব, এটা আমাদের একটা ইন্টারভিউর মতোই। এখানে আপনার এই জিনিসগুলো দেখেই ক্লায়েন্ট ডিসাইড করবে যে আপনাকে সে কাজ দিবে কি দিবে না। তো এখন আপনি যদি খুব ভালোভাবে স্যাম্পল তৈরি করেন আপনি নিশ্চিতভাবে কাজ পাবেন এবং বেশি বেতনে কাজ পাবেন। আর যদি স্যাম্পলগুলো যদি ভালোভাবে তৈরি না করেন তাহলে আপনি কাজ তো পাবেনই না, মানে নিশ্চিতভাবেই কাজ পাবেন না, এবং কি আপনার বিরুদ্ধে ফাইবার কমপ্লেইন করবে যে ভালোভাবে সে কাজ না আসে কি অ্যাকাউন্ট তৈরি মানে স্যাম্পল তৈরি করতে আসছে, এবং আপনার গিগটা আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হতে পারে। তাহলে আমাদের স্যাম্পল তৈরি করাটা, স্যাম্পল আপনি তৈরি করবেন অবশ্যই তৈরি করবেন এবং খুব ভালোভাবে তৈরি করতে হবে। কোনোভাবেই স্যাম্পল খারাপভাবে তৈরি করা যাবে না। খারাপভাবে যদি স্যাম্পল তৈরি করেন সেটা আপনার জন্য বুমেরাং হবে, আপনার জন্য সেটা ক্ষতিকর হবে। আমি এতক্ষণ যতটুকু বুঝালাম, সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছেন? একটু আমাকে হাত তুলে দেখাবেন দয়া করে। অনেক ধন্যবাদ সবাইকে। এবার আমরা স্যাম্পল তৈরি করব, প্র্যাকটিক্যালি স্যাম্পল তৈরি করব। তো দেখেন, প্র্যাকটিক্যালি স্যাম্পল তৈরি করার জন্য আমরা বায়ারকে প্রথমত বুঝাবো যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারি। খুব ভালো কথা। আপনি মাইক্রোসফট ওয়ার্ড খুলেন। ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড খুলেন। ওয়ার্ড খুলে আপনি জটিল কঠিন কিছু কাজ করেন। জটিল কঠিন কিছু কাজ মানে যে কাজগুলো সাধারণত করা হয় না। তো মাইক্রোসফটের জটিল কঠিন কিছু কাজ যদি আপনি করেন তখন ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, যেহেতু আপনি জটিল কাজ করতে পারেন তো সাধারণ সাধারণ কাজগুলো তো আপনি করতেই পারবেন। হুম। তো আপনি কিছু টাইপিং করেন মাইক্রোসফট ওয়ার্ডে, কোন একটা লেটার টাইপিং করেন। হ্যাঁ, টু দ্য ম্যানেজার আবুল গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে, ইউএসএ। তারপর এভাবে লিখে আপনি কি মানে এইভাবে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, যে কোনো কিছু আপনি টাইপ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি জাস্ট ওয়ার্ডে টাইপ করতে পারেন, ওয়ার্ডে কোনো একটা চিঠি লিখতে পারেন, কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে পারেন, কোনো একটা ফাইল তৈরি করতে পারেন, কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, এই সেন্সটা কি ক্লায়েন্টের মধ্যে দেওয়া। হুম। তো আপনি দেখেন, যখন একটা জিনিস তৈরি করবেন তৈরি করার সময় এটাকে খুব সুন্দর করে আপনি তৈরি করেন। কিভাবে সুন্দর করে তৈরি করবেন? এই যে মনে করেন ওয়ার্ডের মধ্যে আমি কি করব, এখানে তো আমি অনেকভাবে ফরম্যাটিং করতে পারবো, তাই না? ইনসার্ট থেকে দেখেন, মানে আপনি প্রথমত একটা অ্যাপ্লিকেশন সুন্দর করে টাইপ করবেন, টাইপ করার পর আপনি দেখবেন যে কতভাবে এটাকে করা যায়। এই যে হোমে যাবেন, হোমে আপনি কি কি অ্যাপ্লাই করতে পারেন। এই যে টু দ্য ম্যানেজার, হ্যাঁ, এটাকে আপনি বোল্ড করার কোনো নিয়ম নাই এটা। আচ্ছা, আপনি দেখেন কোনটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা সেটা ফরম্যাটিং কি করা যায়, ইনসার্টে কি কি করা যায়। হ্যাঁ, আপনি এটার মাঝখানে কোনো একটা ছবি নিয়ে আসেন, মনে করেন আপনি কোনো একটা রিপোর্ট লিখতেছেন, তাহলে তার মাঝখানে একটা ছবিতে আপনি ইনসার্ট করতে পারবেন, তাই না? ছবি আপনি এখানে ইনসার্ট করতে পারবেন ইনসার্ট পিকচারে। তারপর এখানে আরো অনেক কিছু আছে। তারপর আপনি এখানে লিঙ্ক লিঙ্ক দিতে পারবেন, লিঙ্ক, তাই না? এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে লিঙ্ক কোথায়, এই যে আমরা লিঙ্ক তৈরি করতে পারবো। লিঙ্ক কিভাবে? আমরা যদি এখানে করি করি ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, অথবা আমি যদি লিখি বাংলা, বাংলা নিউজ, হ্যাঁ, লিখলাম, লিখে লিখে যদি আমি এটাকে যদি এরকম করি ইনসার্ট, ইনসার্ট থেকে লিঙ্ক, এই যে লিঙ্ক আছে না, লিঙ্ক,
লিঙ্কে দিলাম, বাংলা নিউজে মানুষ ক্লিক করবে, ক্লিক করে মানুষ কোথায় চলে যাবে, অ্যাড্রেস চলে যাবে www.prothomalo.com। হ্যাঁ, তাহলে আমার একটা লিঙ্ক হয়ে গেল। তাহলে মানুষ বাংলা নিউজে ক্লিক করবে, ক্লিক করলে কোথায় চলে যাবে, হ্যাঁ, prothomalo.com-এ, তাই না? আমি একটা লিঙ্ক তৈরি করতেছি, এই যে আমি কন্ট্রোল চেপে ধরে যে যদি এখানে ক্লিক করি, আমরা সরাসরি প্রথম আলোতে চলে যাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা লিঙ্ক তৈরি করলাম, কোথায় গেল আমার, হ্যাঁ এখানে। ওকে, তো এইভাবে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড পারি এটা বুঝাবো। তার মানে শুধু এটা না যে আপনি নর্মালি একটা টাইপ করছেন, টাইপ করে কি এটুকু রাখছেন, টাইপ তো করবেন, টাইপ করার পর এটা অ্যাপ্লিকেশন না, অ্যাপ্লিকেশন না করাটা ভালো হবে, কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা খুব বেশি কিছু করতে পারি না। আপনি কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন, হ্যাঁ, মনে করেন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ফটো, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ, এভাবে নিয়ে আপনি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন। এই প্রোডাক্ট ফটোটা মনে করেন দরকার নেই, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের নেম কি, প্রোডাক্টের নেম হচ্ছে মনে করেন শো, ঠিক আছে, ক্যাজুয়াল শো। তো ঠিক আছে, আমি ক্যাজুয়াল শো লিখে সার্চ করি। ঠিক আছে না, আসলো। আসার পরে ধর আমি এখানে আসি, ক্যাজুয়াল শো, ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, দিস ডিভাইস থেকে আমরা প্রোডাক্টের ইয়াটা নিয়ে আসি, তাই না? তাহলে দেখেন আমি যদি শুধু অ্যাপ্লিকেশন টাইপ করে দেখাই, তাহলে বায়ার বুঝবে না যে আমি আসলে ওয়ার্ডের কত ভালো কাজ পারি। বাট এভাবে যদি আমি দেখাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি লেখাও লিখতে পারি, এবং সেই লেখা লেখার সময় সেই লেখাটাকে আমি সুন্দরভাবে কি করতে পারি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ, প্রোডাক্ট নেম আমি এটাকে ইটালিক করে দিই, এটাকে আমি ইটালিক করে দেবো, ঠিক আছে না? তারপর এটাকে বোল্ড করে দিলাম, এটাকে আন্ডারলাইনও করে দিলাম, হ্যাঁ, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন এইভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের ফটো ডেসক্রিপশন এটা সেটা সব কিছু আমি লিখবো, এবং লিখে এমনভাবে আমি জিনিসগুলোকে উপস্থাপন করব, যেমন এখানে যতগুলো জিনিস আছে সবগুলো কিছু আমি কি করবো এখানে ইমপ্লিমেন্ট করব। এই যে আমি ড্র করলাম, তারপর এখানে ড্র আছে, আমি মার্কার দিয়ে অনেক কিছু আমি ড্র করব, অনেকগুলো ডিজাইন আছে, আমি অনেকভাবে এখানে লিখতে পারি, হ্যাঁ, অনেক রকম ডিজাইন আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, লেআউট আছে, রেফারেন্স আছে, তাই না? তারপর মেইলিং, রিভিউ, ভিউ, এইভাবে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড যদি আগে থেকে জানেন, ম্যাক্সিমামই মাইক্রোসফট ওয়ার্ডটা জানেন, প্রাইমারি কম্পিউটারে মোটামুটি বা যারা জানেন বলে মনে করেন আপনারা ওয়ার্ড জানেন। তো যারা জানেন না তারা কি এইভাবে বিভিন্ন মেনুগুলোতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি নিজে জিনিসটা বুঝতে পারবেন খুব সহজ করে এখানে কি সাজানো আছে। হ্যাঁ, এই যে লিঙ্ক তৈরি করবেন কোত্থেকে, এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্ক তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে এখানে শেপ লেখা আছে, শেপে ক্লিক করে কি করবো, আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো, তাই না? পিকচারে ক্লিক করে আমরা পিকচার নিয়ে আসতে পারবো। তো যার ফলে মাইক্রোসফট ওয়ার্ড হলো খুব সহজ একটা জিনিস। যারা এত কঠিন কঠিন কাজ এর মধ্যে শিখে ফেলছেন, আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডটা খুবই পান্তা ভাতের মতো ব্যাপার, ঠিক আছে? জাস্ট একটুকু হলেই হবে, ডিজাইন পর্যন্ত, ফাইল, হোম, ইনসার্ট, ড্র এবং ডিজাইন, এই চারটা বাটনই মোটামুটি কাজ আছে, অন্যগুলো তো খুব একটা কাজ লাগে না আমাদের। এই চারটা বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যা যা আছে সেগুলোর মতো করে আপনি একটু অ্যাপ্লাই করবেন, করে আপনি একটা কি করবেন, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, এবং সেই ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আপনি দেখাবেন, আপনি ছবি ইনসার্ট করতে পারেন, আপনি কি করতে পারেন, লেখার কালার চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, আবার এই মানে লেখাগুলোকে আপনি কালার চেঞ্জ করে দেন, এই যে হোমের মধ্যে
কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এই ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি। এই যে এই কি করতে পারেন, এই যে এক্স স্কোয়ার, মনে করেন আমি লিখলাম এ বি স্কোয়ার, মনে করেন এ স্কোয়ার, তাই না, এ টু, তারপর আমি টুটাকে নিয়ে কি করলাম, আমি স্কোয়ার করলাম, এই যে হোম থেকে এইটা, হ্যাঁ, স্কোয়ার, এটা তো পুরোটাতে হয়ে যাচ্ছে। এই যে এটা দিলে স্কোয়ার স্কোয়ার, কোথায় কোথায় কোথায়, এই যে, তাই না, এ স্কোয়ার হয়ে গেল। তো এইভাবে আমরা এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছি সবগুলোর কাজ আপনি মোটামুটি করতে পারেন। এখানে আপনি ফরম্যাটিং করতে পারেন, মানে মার্কার করতে পারেন, তারপর এখানে লেখার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন। এইভাবে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আমরা এখান থেকে করতে পারি। তারপর আমরা সুন্দর একটা টাইটেল লিখতে পারি। টাইটেল দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, মানে আমরা যেটাকে বলি হেডার এবং ফুটার, তো আপনি যদি এই জায়গাতে এসে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখানে হেডার চলে আসবে। একদম উপরে এসে ডাবল ক্লিক করলে একটা হেডার চলে আসবে। হেডার কি, প্রোডাক্ট শু ফর মেন, তাই না, এক্সিলেন্ট শু ফর মেন, এটা হলো আমার কি হেডিং, মানে হেডার। তো আমি এটাকে বোল্ড করলাম এবং এটাকে আমি এটা বড় করলাম, এক্সিলেন্ট শু ফর মেন। তাহলে একদম উপরে এসে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে হেডিং এর অপশনটা ওপেন হবে, এটাকে বলা হয় হেডার, তাই না। তাহলে এই যে ক্লায়েন্ট এখন বুঝবে যে আপনি আসলে হেডিং করতে পারেন, মানে হেডার দিতে পারেন। তারপর হচ্ছে ফুটার, একদম নিচে এসে যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন, এই যে এখানে ফুটার চলে আসছে, তাই না। ফুটার কি, ফুটার আপনি কিছু নোট আপনি লিখতে পারেন, নোট আপনি লিখতে পারেন, অল প্রোডাক্ট, হ্যাঁ, নট রিফান্ডেবল, নট রিফান্ডেবল, তো এটা মানবতা বিরোধী। অল প্রোডাক্ট, হ্যাঁ, রিফান্ড পলিসি ফর 7 days, ওকে। এভাবে আপনি অনেকগুলো নোট আপনি লিখতে পারেন। তারপর ডিসকাউন্ট অনলি অ্যাপ্লিকেবল ফর ওল্ড প্রোডাক্ট। এভাবে আপনি আপনার মতো করে কিছু নোট আপনি এখানে লিখতে পারেন, এটাকে বলা হয় ফুটার। তো ঠিক আছে। তো ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি এমএস ওয়ার্ড পারেন, তার মানে কি, তার মানে হলো আপনি সুন্দর একটা হেডিং লিখতে পারেন, হ্যাঁ, আপনি হেডিং লিখতে পারেন, মানে আপনি পারেন হেডার, আপনি পারবেন ফুটার, আপনি এবং এবং কন্টেন্টের মধ্যে যা আছে সবগুলো সুন্দরভাবে পারেন। এবং এমএস ওয়ার্ড দিয়ে যতগুলো কাজ করা যায়, এই যে হোমে ক্লিক করলে এখানে অনেকগুলো সেটিংস আছে, সবগুলো সেটিংস নিয়ে আপনি কাজ করছেন এবং খুব সুন্দর করে একটা ডকুমেন্ট আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে না। করার পর এখন আপনি মানে ছোট্ট একটা ডকুমেন্ট তৈরি করবেন, অত বড় ডকুমেন্ট ক্রিয়েট করার দরকার নেই। করার পর আপনি কি করবেন, এটা একটা স্ক্রিনশট দিবেন। এই যে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, আমি স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এই যে এটা দিয়ে আমি কি কি করলাম, আমি একটা করলাম, সেভ। তো আমি এই সফটওয়্যারে থাকা অবস্থায় যদি আমি স্ক্রিনশট নিই, এটা প্রুফ করবে, এটা প্রুফ করবে যে আমি নিজে কাজটা করছি। আর যদি আপনি কোনো একটা রেডিমেড ফাইল যদি দেন, তাহলে এটা প্রুফ করবে না যে আপনি করছেন, এটা মনে করবে যে অন্য কেউ করছে, বা আপনি গুগল থেকে সার্চ করে সেই জিনিসটা আপনি দিচ্ছেন, ঠিক আছে। তাহলে দেখেন এটা আমার একটা স্যাম্পল তৈরি হয়ে গেল, এটা আমার একটা স্যাম্পল তৈরি হয়ে গেল, তাই না, এই যে এই স্যাম্পলটা। তাহলে এই স্যাম্পলটা থেকে বায়ার কি বুঝবে, বায়ার বুঝবে যে হ্যাঁ আমি এমএস ওয়ার্ডের কাজ করতে পারি, এবং শুধু করতেই পারি না, এমএস ওয়ার্ডের কাজটা আমি কি করতে পারি, আমি জটিল কঠিন কাজগুলো আমি কি করতে পারি, এবং আমি খুব ভালো মানের কাজগুলো আমি করতে পারি, ঠিক আছে। তো আমি পুরো জিনিসটা আমি তৈরি করে এই যে এখানে একটা ফাইল কিভাবে তৈরি করবো আমি বিস্তারিত ইনস্ট্রাকশন দিয়েছি। আমি আশা করি আপনারা খুব সময় নিয়ে ধৈর্য দিয়ে আপনারা কি এরকম একটা এমএস ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন, এবং এমন একটা ফাইল তৈরি করবেন যে ফাইলের মধ্যে আপনার টোটাল ক্রিয়েটিভিটি শো হচ্ছে। আপনি যে এমএস ওয়ার্ডের কাজটা যে খুব ভালোভাবে পারেন সেটার জন্য আপনি কি দেখাতে পারেন, বুঝাতে পারেন। তো এরকম এমএস ওয়ার্ড নিয়ে আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে আপনি দুইটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে দেখাবেন দয়া করে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা বুঝলাম, তারপরে এক্সেল। সেম, আপনি এক্সেলে যান, মাইক্রোসফট এক্সেল।
এক্সেলে গিয়ে আপনি একটা যে কোনো একটা শিট আপনি তৈরি করেন, হয়তো একটা স্যালারি শিট তৈরি করেন বা যে কোনো একটা কি ডকুমেন্ট আপনি ক্রিয়েট করেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, যে কোনো একটা ডকুমেন্ট আপনি ক্রিয়েট করেন এবং ক্রিয়েট করে সুন্দরভাবে ইয়া করেন। কারণ আপনি একটা স্যালারি শিট তৈরি করেন এবং সেই স্যালারি শিট তৈরি করার সময় এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের সঠিক ব্যবহার করেন। হ্যাঁ, অথবা একটা ব্যালেন্স শিট তৈরি করেন, একটা প্রফিট লস স্টেটমেন্ট তৈরি করেন, একটা স্যালারি শিট তৈরি করেন, যেটাই করেন না কেন সুন্দরভাবে জিনিসটা তৈরি করেন। করার পরে এবং এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের সুন্দরভাবে মানে এগুলো ব্যবহার করেন করে তারপর কি আপনি একটা স্ক্রিনশট দেন। তখন কথা হলো যারা এক্সেলের কাজ পারে না তারা কি করবে, তারা কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করবে? তাদেরকে ডকুমেন্ট ক্রিয়েট করতে হলে এক্সেলের কাজটা আগে শিখতে হবে, এক্সেলের কাজটা শিখতে হবে। হ্যাঁ, তো এক্সেলের কাজটা কিভাবে শিখবেন আপনি, এই একটু যদি গুগল সার্চ করেন, আমি আমি ওয়ার্ড এক্সেল নিয়ে আমি কি নেক্সট টাইম আমি ক্লাস নেব। অলরেডি আমার ক্লাস ছিল বাট সেগুলো একটু ওল্ড হয়ে গেছে, সেই জন্য আমি নতুন ক্লাস নেব, ক্লাসগুলো আমি আপলোড করব। তো নতুন ক্লাস নেওয়ার আগ পর্যন্ত আপনারা কি ওয়ার্ড এক্সেল শিখতে চাইলে আপনারা একটু ইউটিউব দেখে শিখেন। এগুলো একদমই সহজ বিষয়, একদমই কঠিন কোনো বিষয় না, আপনি একটা টিউটোরিয়াল দেখে এই জিনিসগুলো শিখতে পারবেন। তো যারা পারেন না তাদেরকে শিখতে হবে, শিখে তারপর আপনি কি স্যাম্পল তৈরি করতে পারবেন। কিভাবে স্যাম্পল তৈরি করবেন? এক্সেলে হলে যে কোনো একটা শীট তৈরি করা যায়। শীট কি, যেমন আমি একটা ব্যালেন্স শিট তৈরি করব, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, এভাবে অনেকগুলো শীট আমরা কি এখান থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা অনেকগুলো শীট আমরা এখান থেকে তৈরি করতে পারবো। আমরা শীট তৈরি করতে পারবো এবং শীট তৈরি করা অবস্থায় সেটি স্ক্রিনে থাকা অবস্থায় আমরা সেখান থেকে একটা স্ক্রিনশট নেব। আমরা শীট তৈরি করব এবং ওই শীট তৈরি করার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে বুঝাবো যে দেখো আমি এক্সেলের কাজ পারি এবং কত ভালোভাবে পারি। তো যারা এক্সেল অলরেডি পারেন আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে কি করতে হবে। আর যারা এক্সেল পারেন না তাদের কাছে জিনিসটা এখনো ক্লিয়ার হয় নাই। কখন ক্লিয়ার হবে? আপনারা আগে এক্সেল শিখেন, শিখলে জিনিসটা ক্লিয়ার হবে। এক্সেল কিভাবে শিখবেন? আপাতত ইউটিউব দেখে শিখেন, পরবর্তীতে আমি কি প্রত্যেকটা জিনিসের জন্য আমি আলাদা আলাদা করে আমি ক্লাস নেব। ঠিক আছে, আর আমার আগের কিছু ক্লাস আছে এগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো। ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলো নিয়ে আমার ক্লাস আছে। আমার এতটুকু পরিমাণ কথা সবাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে হলো আমরা কি পারি, আমরা গুগল ডক পারি। হ্যাঁ, তো এরপর আপনি গুগল ডকে যান, ডক google.com, গুগল ডক, তাই না? আমরা যাব drive.google.com, আসলাম। আমরা এখান থেকে যাব নিউ থেকে, সরি আপলোড ফাইল তো না, নিউ থেকে গুগল ডক, তাই না? আপনি গুগল ডকে যাবেন, গুগল ডকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি ক্রিয়েট করবেন। হ্যাঁ, ঠিক এমএস ওয়ার্ডের মতোই আর কি। আমরা এমএস ওয়ার্ডে আমি যেভাবে বলেছি এমএস ওয়ার্ডে যা কাজ করতে পারি আমরা গুগল ডকও তা কাজ করতে পারি। গুগল ডকটা কি, এটা সেম এস এমএস ওয়ার্ড, হুবহু এমএস ওয়ার্ডের মতোই সবকিছু, তাই না? তো আমি এমএস ওয়ার্ডটা যেভাবে বুঝিয়েছি, আপনি যখন একটা প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে তৈরি করবেন, এখানে টাইটেল লিখবেন, এখানে ছবি নিয়ে আসবেন, কোথায় টাইটেল নিয়ে লিখবেন, এখানে ছবি নিয়ে আসবেন। হ্যাঁ, তারপর এখানে সবকিছু আপনি করবেন একদম এমএস ওয়ার্ড এর মতোই। এমএস ওয়ার্ড আপনি যেভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন ঠিক এখানে এরকম এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেটা একটা স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে গুগল শিট, আপনি যে গুগল শিটে কাজ করতে পারেন, আপনি ড্রাইভে যাবেন, ড্রাইভ থেকে নিউ থেকে গুগল শিট। ঠিক আছে, আমরা গুগল শিটে আসলাম। গুগল শিটে আসার পর আপনি সেম গুগল শিট আর এক্সেল একদম সেম, আমরা এক্সেল দিয়ে যা কাজ করতে পারি আমরা গুগল শিট দিয়েও হুবহু তাই কাজ করতে পারি। তো এক্সেল দিয়ে আপনি একটা ব্যালেন্স শিট তৈরি করছেন, এখন আপনি গুগল শিট দিয়ে অন্য যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করেন। আপনি একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন বা একটা স্যালারি শিট তৈরি করেন, সুন্দরভাবে একটা ডকুমেন্ট তৈরি করেন, একটু ক্যালকুলেশন করেন, সুন্দরভাবে কি আপনি বুঝান এবং বিভিন্নভাবে আপনি সুন্দরভাবে ফরম্যাটিং করেন। আপনি বুঝাবেন যে আপনি এক্সেলের কাজটা পারেন। ঠিক আছে, সো এক্সেল না গুগল শিটের কাজটা আপনি পারেন। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হচ্ছে ওয়েব রিচার্জ। ঠিক আছে, ওয়েব রিচার্জ। আচ্ছা, আমার এতক্ষণের কথাগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা? ওয়ার্ড এক্সেল গুগল ডক গুগল শিট।
আমরা ক্লাস করতেছি যে স্যাম্পল তৈরি করা। কিসের স্যাম্পল? ডাটা এন্ট্রি কাজের জন্য স্যাম্পল তৈরি করা। তো ডাটা এন্ট্রি কাজের জন্য যে আমি স্যাম্পল তৈরি করতে পারি, সেই জন্য আমি কিভাবে আমি জিনিসটা প্রমাণ করব? আমি ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, গুগল ডক, গুগল শিট, এটা নিয়ে একটা, এটা নিয়ে একটা, একটা একটা চারটা তৈরি করব, অথবা প্রত্যেকটা নিয়ে দুইটা করে আমি কি আটটা তৈরি করব। আচ্ছা, এখন দেখেন ওয়েব রিসার্চ। আমি ওয়েব রিসার্চ এর কাজ পারি, এটা আমি কিভাবে বুঝবো? আপনারা এই ওয়েব রিসার্চটাকে কমপক্ষে 3টা ডকুমেন্ট তৈরি করবেন, মাস্ট বি। এগুলোর জন্য একটা একটা করে করেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো একটা, ওয়ার্ড, এক্সেল, গুগল ডক, গুগল শিট, এগুলো একটা করে করেন। বাট ওয়েব রিসার্চের জন্য কয়টা করবেন? 3টা করবেন, 3টা করবেন, ঠিক আছে? তো প্রথমত আপনি দেখেন, প্রথমত আপনি কল্পনা করেন ওয়েব রিসার্চের কাজটা আপনাকে বায়ার কি করতে দিয়েছে। আপনি কল্পনা করেন একটা বায়ার আপনাকে কাজ দিয়েছে যে দুবাইতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনাকে কমপক্ষে 20টা বা 25টা রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এসব কিছু আপনাকে খুঁজে বের করতে হবে। দুবাইতে 25টা রেস্টুরেন্ট আছে, সেখানের মধ্যে কি নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এসব কিছু আপনাকে খুঁজে বের করতে হবে। 1 মিনিট। এক মিনিট। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে ওয়েব রিসার্চ কাজের জন্য আমরা ধরে নিচ্ছি যে দুবাই, হ্যাঁ, দুবাইতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের একটা লিস্ট আমাকে তৈরি করে দিতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এটা হলো ওয়েব রিসার্চের কাজ। তাহলে ওয়েব রিসার্চের কাজটা করার করার আগে আপনার কল্পনাটা খুব গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? কল্পনা, কল্পনা। আপনি কল্পনা কি করেছেন? কোন একজন বায়ার আপনাকে বলেছে যে দুবাইয়ের কমপক্ষে 25টা রেস্টুরেন্টের লিস্ট আপনাকে দিতে, রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, তারপর তাদের কন্ট্যাক্ট পার্সনের নাম, এভাবে বিভিন্ন তাদের ওয়েবসাইটের নাম, এভাবে বিভিন্ন ইনফরমেশন গুলো লিস্ট আকারে আপনাকে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমি একটা উদাহরণ বললাম মাত্র। আপনি আপনার মতো করে যে কোনো একটা রিকোয়ারমেন্ট আপনি কল্পনা করতে পারেন। এটা হতে পারে রেস্টুরেন্টের নাম, হতে পারে স্কুলের নাম, কলেজের নাম, হসপিটালের নাম, হ্যাঁ, বিভিন্ন রকমের কোম্পানি হতে পারে। ঠিক আছে, তো দেখুন আমরা এই জিনিসটা করি, আমরা একটা ওয়েব রিসার্চের কাজ করি। আমরা যাচ্ছি, আমরা 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 জানি যে রেস্টুরেন্টের নাম, ঠিকানা আমরা কোথায় পাবো? সবচেয়ে ভালো আমরা পাবো হলো ম্যাপসে। আমরা যাচ্ছি maps.google.com। আমরা গুগল ম্যাপসে আসলাম। গুগল ম্যাপসে আসার পর আমরা যাব কোথায়? আমরা যাব হলো কোথায়? আমরা যাব হলো দুবাই, তাই না? আমরা সরাসরি চলে যাচ্ছি দুবাইতে। কোথায় আসলাম আমরা? সরাসরি আমরা দুবাইতে চলে আসলাম। ওকে, তো দুবাইতে আসার পরে আমরা দুবাইয়ের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে যাই, এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করে আমরা ক্লিক করলাম সার্চ নিয়ার বাই। কি ক্লিক করব? সার্চ নিয়ার বাই ক্লিক করলাম। ঠিক আছে, সার্চ নিয়ার বাইতে ক্লিক করে আমরা এখানে লিখবো, কি লিখবো? রেস্টুরেন্ট লিখলাম। কিভাবে এগুলো সার্চ করবেন এগুলো তো আমি আগে শিখিয়েছি, আমি আজকে শিখেছি না, আজকে আমি শিখেছি কিভাবে স্যাম্পল তৈরি করব। তাহলে আমি দুবার 25টা রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সবগুলো নেব। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি, অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছি। আমি একটা একটা করে নিই। হুম, এই যে এটা কি ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। ওকে, দেখুন ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। আমরা যদি এখানে যদি ক্লিক করি, এখানে আমরা এখানে একটা 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 করে ক্লিক করলে পাবো, এখানে ক্লিক করলে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, এটার পরিপূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। তাহলে রেস্টুরেন্টের নাম কি? ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। তাহলে আমরা এবার একটু শীটটা একটু তৈরি করে আমরা সুন্দরভাবে, আমরা গুগল শিটে গেলাম। গুগল শিটে যাওয়ার পর এখানে লিখলাম দুবাই রেস্টুরেন্ট
লিস্ট। ওকে, রেস্টুরেন্ট বানানটা মানে ঠিক হয়নি। ওকে, তারপর আমি সুন্দর করে একটা শীট তৈরি করি। এখানে হচ্ছে রেস্টুরেন্ট নেম, রেস্টুরেন্ট নেম, ফোন নাম্বার, তাই না, ইমেল অ্যাড্রেস, রেস্টুরেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হলো রেস্টুরেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপর হলো অ্যাড্রেস, তারপর হলো প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট স্ক্রিনশট, তাই না। এভাবে আমি আমার মতো করে একটা জিনিসটা তৈরি করলাম। মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে এগুলোই সার্চ করতে বলছে। আচ্ছা, এরপর আমরা এখানে দিলাম, তারপরে আমরা এখান থেকে যাব এখানে, ঠিক আছে না, এখান থেকে দেবো হোয়াইট। ঠিক আছে, আমি আমার মতো করে তৈরি করলাম, আপনি আপনার মতো করে তৈরি তৈরি করবেন। ওকে, তো এখন আমরা কি করব, রেস্টুরেন্টের নাম কি নাম দেবো? রেস্টুরেন্টের নাম কি, আমরা প্রথমে যেটা খুঁজে পেলাম, ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কপি করে আনতে পারি, কপি করলাম, এটা কি, ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, পেস্ট করলাম। আচ্ছা, তারপরে কি, তারপর হচ্ছে এটার কি দেবো, ফোন নাম্বার। তাহলে ব্রেকফাস্ট রেস্টুরেন্টের ফোন নাম্বার কি, ফোন নাম্বার হচ্ছে এটা, ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তাই না। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ব্রেকফাস্ট রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেস এখানে আছে, না এখানে দেওয়া নাই। তো দেওয়া না থাকলে কি করবো আমরা, তার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গেলে তো পেয়ে যাব, বাট এখানে তার ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া নেই, বা এই রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট নেই। তো ওয়েবসাইট না থাকলে কি করব, আমরা এখানে লিখবো নট ফাউন্ড, অথবা নট ফাউন্ড না লিখলেও আমরা পারি, আমরা চাইলে এই রেস্টুরেন্টের কি, আমরা গুগল থেকে আমরা সার্চ করতে পারবো। এখানে গুগল ম্যাপে দেওয়া নাই, বা তার কোনো ওয়েবসাইটও নাই, পর আমরা তার ফেসবুক পেজে গেলেও তো পাবো। হুম, আমরা যদি একটু ফেসবুকে যদি যাই, ফেসবুকে গিয়ে যদি সার্চ করি ব্রেকফাস্ট রেস্টুরেন্ট দুবাই, ঠিক আছে, ব্রেকফাস্ট রেস্টুরেন্ট দুবাই, এই যে ব্রেকফাস্ট আইডিয়া, ব্রেকফাস্ট রেস্টুরেন্ট দুবাই, আমরা কোনো না কোনো ভাবে এটার আমরা কি পেজটা পেয়ে যাব, যদি তার পেজটা যদি থেকে থাকে। নামটা একটু কমন নাম, এই কারণে পেতে আমাদের একটু কষ্ট হচ্ছে। আপনি যদি গুগলে সার্চ করেন তাও আপনি পেয়ে যেতে পারেন, ব্রেক, নামটা একটু কমন নাম, এই কারণে একটু খুঁজে পেতে কষ্ট হচ্ছে। অন্য কোনো না, যেমন ফুড ভিলেজ রেস্টুরেন্ট, হ্যাঁ, যেমন জাইন্টস, JAINS, জাইন্টস রেস্টুরেন্ট, হ্যাঁ, এভাবে আপনি এই নামগুলো দিয়ে সার্চ করলে আপনি পাবেন। যাই হোক, তো আমরা কি করব, যেটা পাচ্ছি না, যদি না পাই নট ফাউন্ড লিখবো, আর যদি পাই আমরা বিভিন্ন ভাবে কি গুগলে সার্চ করে আমরা শিখেছি, আমরা আমাদের ক্লাসের মধ্যে শিখেছি, কোনো একটা তথ্য যদি না পাই সেটা আমরা কিভাবে অন্যান্য সোর্স থেকে আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা পাই ফেসবুক পেজ থেকে, অথবা ইনস্টাগ্রাম থেকে, অথবা লিঙ্কডইন থেকে, এভাবে বিভিন্ন সোর্স থেকে, অথবা গুগল সার্চ করে বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্যগুলো পাই। তো আপনি কিভাবে ওয়েব রিসার্চ করবেন সেটা আমি এখন শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি কিভাবে ওয়েব রিসার্চের জন্য শিট তৈরি করবেন। আচ্ছা, এরপর ওয়েবসাইট, তো তার ওয়েবসাইট তো পাচ্ছে না, হ্যাঁ, নাই, আপনি লেখেন নো ওয়েবসাইট। হুম,
অথবা হ্যাপনো ওয়েবসাইট, অ্যাড্রেসটা কি, ব্রেকফাস্ট রেস্টুরেন্টের অ্যাড্রেসটা কি, অ্যাড্রেস এই যে আমরা অ্যাড্রেসটা পাচ্ছি, অ্যাড্রেসটা আমি কপি করলাম, কপি করে জাস্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না, অ্যাড্রেস। এরপর হচ্ছে প্রোডাক্ট স্ক্রিনশট, আমরা কিছু প্রোডাক্টের ছবি নিই। আমরা যদি নিচে যাই, আমরা যদি অলে যাই, আমরা তার প্রোডাক্টের কিছু ছবি পাবো। এই যে এটা এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, তাহলে এই প্রোডাক্টের একটা ছবি দিলাম, স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি কি করলাম, এখান থেকে শুরু করে একটুকু পর্যন্ত স্ক্রিনশট নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এখানে কি করব, এই আমি স্ক্রিনশটের লিঙ্কটা নিচ্ছি। স্ক্রিনশট লিঙ্ক কিভাবে নিতে হবে সেটা আমি আগে দেখিয়েছি, আগে শিখিয়েছি। অথবা কেউ যদি না জেনে থাকেন একটু ইউটিউবে সার্চ করবেন, স্ক্রিনশট বাই জামাল স্যার লিখে সার্চ করলে বুঝবেন যে স্ক্রিনশটের লিঙ্ক কিভাবে নিতে হয় লাইট শট সফটওয়্যারের মাধ্যমে। জাস্ট লিখবেন স্ক্রিনশট বাই জামাল স্যার। তো দেখেন আমি এটাকে কপি করলাম, কপি করে মানে আমি লিঙ্কটা নিলাম, এটা ছবিটার কি করলাম, এই ইমেজটাকে আমি স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটের লিঙ্ক তৈরি করলাম এবং সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, প্রোডাক্টের স্ক্রিনশট। তাহলে কি হলো, আমি একটা ডকুমেন্ট আমি তৈরি করছি না, এই যে স্ক্রিনশটের লিঙ্ক যে নিলাম, কেউ যদি এই বায়ার যদি এখানে যদি ক্লিক করে, বায়ার যদি এখানে ক্লিক করলে সে কি পাবে, ক্লিক করলে সে আমার এই জিনিসটা পেয়ে যাবে, মানে স্ক্রিনশটটা। তাহলে স্ক্রিনশট আকারে না রেখে আমরা লিঙ্ক আকারে নিলাম। লিঙ্ক আকারে নিলে লাভ কি হবে, আমরা যে কোনো শিটের মধ্যে খুব সহজে সেটাকে আমরা ইনসার্ট করতে পারবো। আশা করি আমি এতক্ষণ যা দেখিয়েছি আপনারা সেই বিষয়গুলোকে বুঝতে পেরেছেন। তো ইমেলটা আপনি যে কোনো ভাবে পাবেন, ওয়েবসাইট না থাকলে তো আসলে কিছু করার নাই, ওয়েবসাইট তো আর পাওয়া যাবে না, কোম্পানি ওয়েবসাইট তৈরি করে নাই। তো দেখেন আমি এটার পরিবর্তে আমি আরেকটাকে দেখাচ্ছি। মনে করেন এটা এই রেস্টুরেন্টটা দেখেন, এটা কুয়েতের একটা রেস্টুরেন্ট, এটা জায়েন্টস রেস্টুরেন্ট কারামা। হ্যাঁ, তো দেখেন তার কি কি আছে, আমরা তার এই ফোন নাম্বার পাচ্ছি, তার ঠিকানা পাচ্ছি, তারপর ওয়েবসাইট তো তারও নেই। গরিব রেস্টুরেন্ট, গরিব রেস্টুরেন্ট না, ওদের আসলে ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় নাই। মেট্রোপল রেস্টুরেন্ট, দেখি ওরা আছে কিনা, রিডাকশন ওয়েবসাইট আছে তার, এই যে তার ওয়েবসাইট আছে। হুম, না এটা তো অর্ডার প্লেস করার জন্য, দেখি। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ইনফরমেশন গুলো পাবো, সুন্দরভাবে আমরা ইনফরমেশন গুলো দেবো, দিয়ে আমরা একটা ডকুমেন্ট আমরা কি করবো, তৈরি করবো। এটা ফুড পান্ডার মতো কোনো একটা সার্ভিস নেবে নাকি, যাই হোক আমরা সুন্দরভাবে কি করবো, আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। তৈরি করার পর আমরা কি করবো, এখানে দেখেন 25টা রো আছে, 25টা রো। আপনি যদি এই ইয়াতে যদি লিস্টটা তৈরি করেন 25টা রো পাবেন। আপনি যদি সাইজ যদি কি করেন 100%-এর পরিবর্তে আপনি যদি 125% দেন, তাহলে আপনি পাবেন 20টা। কয়টা, 20টা। এই 20টা রো ফিল আপ করলে যথেষ্ট, 20টা রো। কয়টা রো, 20টা রো, অথবা 19টা রো ফিল আপ করে যথেষ্ট, মানে জাস্ট এই স্ক্রিনটাকে ফুলফিল থাকলেই হবে। তো আপনি তো এখানে একটা তৈরি করছেন, এখানে একটা তার একটা আরেকটা ইনফরমেশন নিয়ে আসবেন, এখানে আরেকটা, এখানে আরেকটা, ভেবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইনফরমেশন আপনি নিয়ে আসবেন। আমি জাস্ট বোঝানোর স্বার্থে, এটা করতে গেলে যেহেতু অনেক সময় লাগবে, হ্যাঁ, আমি বোঝানোর স্বার্থে জিনিসগুলোকে আমি জাস্ট কপি করে দিচ্ছি, বাট আপনি কোনোভাবেই এটাকে কপি করবেন না। আমি জাস্ট পেজটাকে ফুলফিল করতে পারে মতো বা দেখতে সুন্দর লাগার জন্য আমি জিনিসটাকে ফুলফিল করে দিচ্ছি। ওকে, আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা কি করব, এভাবেই আমরা একটা শীট তৈরি করব, ঠিক আছে। আমরা এইভাবে একটা শীট আমরা ক্রিয়েট করব। আমরা একটা শীট ক্রিয়েট করে ফেললাম। তো শীটটা ক্রিয়েট করার পর আমরা এটার একটা স্ক্রিনশট নেব। আমরা কি করলাম, একটা ওয়েব রিসার্চের কাজ করলাম। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমরা কালেকশন করলাম, কালেকশন করে আমরা এটাকে তৈরি করলাম। করার পর আমরা এটার স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট ক্লিক অন প্রিন্ট স্ক্রিন, ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটার একটা স্ক্রিনশট দিলাম। ব্যাস, ব্যাস, আমাদের আরো একটা কি তৈরি হয়ে গেল, স্যাম্পল তৈরি হয়ে গেল।
তো আমরা এভাবে একটা ওয়েব রিসার্চের কাজ করলাম। তো আপনি এভাবে 3টা করবেন। 3টা কি কি? আমরা একটা করলাম কি কি নিয়ে, রেস্টুরেন্ট, দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট সার্চ করে নিয়ে, এটা দুবাই হতে পারে, পৃথিবীর যে কোনো দেশ হতে পারে। হ্যাঁ, আরেকটা হতে পারে হসপিটাল খোঁজা নিয়ে, আরেকটা হতে পারে আপনার এই বিউটি পার্লার বা সেলুন খোঁজা নিয়ে, আরেকটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের স্কুল খোঁজা নিয়ে বা কলেজ খোঁজা নিয়ে। হ্যাঁ, তো যে কোনো প্লেসে, পৃথিবীর যে কোনো শহরে হতে পারে, এবং পৃথিবীর এবং যে কোনো ধরনের প্রতিষ্ঠান হতে পারে। আপনি কল্পনা করবেন যে আপনার কোনো বায়ার আপনাকে অমুক অমুক শহরে অমুক রকমের প্রতিষ্ঠানকে খুঁজতে বলছে। তো এইভাবে আপনি এটা করবেন। করলে কি সুন্দরভাবে আপনি আপনার নিজের মতো করে কল্পনা করবেন, কারো কোনো সহযোগিতা না নিয়ে, কারো কাছ থেকে আইডিয়া না না নিয়ে, নিজে নিজে আপনি নিজেকে বায়ার হিসেবে চিন্তা করবেন যে আমি একজন বায়ার, আমার এরকম একটা কাজ দরকার। হুম তো নিজে নিজে বায়ার হিসেবে নিজেকে চিন্তা করে আপনি সেভাবে করবেন। আবার নিজে নিজে মানে সেভাবে ইনস্ট্রাকশন তৈরি করবেন বায়ার হিসেবে, এবং আপনি ফ্রিল্যান্সার হিসেবে সেই ইনস্ট্রাকশন গুলোটা আবার আপনি নিজে পড়বেন, পড়ে সেভাবে আপনি কাজ করবেন। আপনি নিজে বায়ার, নিজে ফ্রিল্যান্সার। আমি আশা করি আপনারা সবাই আমার এই কথাটা বুঝতে পেরেছেন। সবাইকে আমার 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 এই কথাটা বুঝতে পেরেছেন? 3টা, আমরা কয়টা কয়টা করবো এটা ওয়েব রিসার্চের কাজের জন্য? 3টা। তাহলে আমরা ওয়ার্ডের জন্য করব কয়টা? ওয়ার্ডের জন্য করব একটা। আমি বোঝাচ্ছি, ওয়ার্ডের জন্য করব কয়টা? একটা। এক্সেলের জন্য একটা, গুগল ডকের জন্য একটা, গুগল শিটের জন্য একটা। মোট কয়টা? 4টা। ওয়েব রিসার্চের জন্য কয়টা করব? 3টা। মোট কয়টা? 4 আর 3 7টা। তাহলে ওয়েব রিসার্চের জন্য যে 3টা করতে হবে সেটা সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু হাত তুলে দেখাবেন। সবাই কি সেটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন, এবার দেখেন এরপর কি আছে। এরপর হলো ডকুমেন্ট কনভার্সন। আপনি যে ডকুমেন্ট কনভার্সনের কাজ করতে পারেন সেটা আপনি কিভাবে বোঝাবেন, মানে ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, তাই না? তাহলে আপনি ডকুমেন্ট কনভার্সনে যান। আমি একটা ডকুমেন্ট আগে ক্রিয়েট করি। মনে করেন আমি এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। মনে করেন এটা একটা ডকুমেন্ট, তাই না? এই ডকুমেন্টটাকে আমি কি করব? ওয়ার্ড থেকে পিডিএফ আমি কনভার্ট করব। কিভাবে? আমি চাইলে তো আমি এখান থেকে করতে পারি যে ফাইল, ফাইল থেকে কোথায়, সেভ এস, সেভ এস থেকে ডকুমেন্টস। এখান থেকে আমি কি করব? ফাইলের নেম প্রোডাক্ট, ঠিক আছে, এইভাবে আমি ফাইলের নামটা রাখলাম। আর এখানে কি আমি দিলাম? পিডিএফ, তাই না? দেন দেন সেভ। আপনারা তো জানেন কিভাবে পিডিএফ থেকে এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে এই ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করতে হয়। জাস্ট আমি যখন সেভ করব, সেভ করার সময় আমি ফাইলের নাম লিখবো। আর এখানে নর্মালি ওয়ার্ড ডকুমেন্টে সিলেক্ট করে থাকে সেভ এস টাইপ। এই সেভ এস টাইপটা আমি ওয়ার্ড ডকুমেন্টটাকে চেঞ্জ করে দিয়ে আমি এখানে লিখবো পিডিএফ, তাই না? লিখলাম, লেখার পরে সেভ দিয়ে দিলাম। ব্যাস, কি হবে? কি হবে? আমার আমার ওয়ার্ড ডকুমেন্ট, আমার পিডিএফটা আমার সেভ হয়ে গেল। এই যে আমি যদি এখানে যাই, এখানে যদি যাই ডাউনলোডসে, আমার পিডিএফটা তো সেভ হওয়ার কথা, কোথায় গেল? কিরে বাবা, কোথায় গেল? আচ্ছা, আমি মনে হয় এটা ডকুমেন্টস তো ডাউনলোডস তো দিয়েছি, তাই না? এই যে আমার আমার ডকুমেন্টে চলে আসছে এটা, ঠিক আছে? তাহলে এটা এটা হলো আমার কি পিডিএফ ফাইল। ওকে, পিডিএফ ফাইল। তাহলে আপনি এবারে পিডিএফ এর একটা স্ক্রিনশট নেন। হুম এই যে পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল, আর এটা হচ্ছে কি ওয়ার্ড ফাইল। হুম তো আপনি এখন কি করবেন? আপনি এই জিনিসটাকে ছোট করেন,
দেখেন এই জিনিসটাকে একটু ছোট করেন, করে আপনি কি করেন, এটা আপনি একটা স্ক্রিনশট এখান থেকে নেন। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? এটা ছিল কি ওয়ার্ড, আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। তারপরে কি করব, আমি এটাকে যে পিডিএফ করছি, সে পিডিএফ এর একটা স্ক্রিনশট নেন। এটা হচ্ছে একটা পিডিএফ, তাই না? পিডিএফ, এই যে পিডিএফ, এটা একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, নেওয়ার পর আপনি এটাকে দেখান যে এটা আগে ওয়ার্ড ছিল, আমি এটাকে পিডিএফ করছি। আপনি পেইন্টে যান, পেইন্টে গিয়ে আপনি দেখান, আপনি এখানে ওয়ার্ডও নিয়ে আসেন, পিডিএফ নিয়ে আসেন। ফাইল, ফাইল থেকে ওপেন, আপনি এখানে ওয়ার্ডটা এটাও নিয়ে আসেন, ওয়ার্ডটাও নিয়ে আসেন। ঠিক আছে? আমি জাস্ট রাফলি দেখাচ্ছি, আপনারা তো খুব ফিনিশড করে জিনিসগুলোকে তৈরি করবেন। আমি জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি ফাইল? ওয়ার্ড ফাইল। তারপর এটা আমরা কি করব, এটাকে আমরা পিডিএফ করব। আমি আবার ফাইল যাচ্ছি, ফাইল থেকে ওপেন, পিডিএফ, তাই না? এরকম আমার আগেরটা চলে গেছে। আমি আরেকবার একটু আমি করার চেষ্টা করি। মানে আপনি একদিকে ফাইলটা দিবেন, ওয়ার্ড ফাইল দিবেন, একটা আরেকদিকে পিডিএফটা দিবেন। হ্যাঁ, এই যে আমি আবার দেখাচ্ছি। মানে আপনি এখানে কি করবেন, এখানে আপনি ওয়ার্ড পিডিএফ ফাইলটা রাখবেন, স্ক্রিনশট নেবেন, বা ওয়ার্ড ফাইলটা রাখবেন, আর এখানে পিডিএফ ফাইলের স্ক্রিনশটটা রাখবেন। তাহলে কি করবেন, এখানে আপনি দেখাবেন যে দেখো এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে পিডিএফ, এটা কি ওয়ার্ড, আর এটা হচ্ছে কি পিডিএফ। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে পিডিএফ। এভাবে আপনি কি দেখাবেন, মানে এখানে এই বক্সে কি থাকবে, এই বক্সে থাকবে ওয়ার্ড ফাইলটা, আর এই বক্সে থাকবে পিডিএফ ফাইলটা। মানে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এখানে ওয়ার্ড ফাইলটা রাখবেন, এখানে স্ক্রিনশটটা রাখবেন, এখানে নিচে বড় করে লিখবেন এখানে ওয়ার্ড, আর এখানে নিচে বড় করে লিখবেন পিডিএফ। ওকে, তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি ওয়ার্ড থেকে পিডিএফ এ আপনি কনভার্ট করছেন। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। মানে আপনি ওয়ার্ড থেকে যে কোনো একটা ফাইলকে আপনি ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করবেন, কনভার্ট করে আপনি বুঝাবেন যে আপনি এভাবে করতে পারছেন। পাশাপাশি আপনি আরো একটা স্ক্রিনশট দিতে পারেন, সেটা হচ্ছে আপনি যে অনলাইন থেকে যে করতে পারেন। মানে আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি যদি লেখেন পিডিএফ টু ওয়ার্ড অনলাইন, পিডিএফ টু সরি ওয়ার্ড টু পিডিএফ অনলাইন, ওয়ার্ড টু পিডিএফ অনলাইন লিখে যদি আপনি সার্চ করেন, আপনি তো অনেকগুলো কনভার্টার পাবেন, তাই না? আপনি যে কোনো একটা কনভার্টারে যান, যে কোনো একটা কনভার্টারে আপনি যান, গিয়ে দেখেন আপনি একদিকে কি দিবেন, পিডিএফ দিবেন, আরেকদিকে ওয়ার্ড দিবেন। তো একদিকে ওয়ার্ড দিবেন, এই যে চুজ ইউর ফাইল, চুজ ইউর ফাইল, আপনি এখানে একদিকে আপনার ওয়ার্ড ফাইলটা দিবেন। কোথায় গেল, আপনি একদিকে আপনার ওয়ার্ড ফাইলটা দিবেন, তাই না? এবং সেটা কি হয়ে যাবে, সেটা কনভার্টিং, এটার আপনি একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, কনভার্টিং, যে কনভার্ট হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, এই যে কনভার্টিং, হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট নেন। তার মানে কি, এটা কি আপনার একটা স্যাম্পল যে ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে। দেন ডাউনলোড, কনভার্ট, দেন আমরা ডাউনলোড। আমার এখানে বিজয় দিয়ে টাইপ করা ছিল, এই কারণে হিবিজিবি আসছে। এই যে আমার এখানে কনভার্ট হয়ে গেল, তাই না? এই যে এটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। তো বিষয় হলো, এই যে পিডিএফ,
তাহলে আপনি যেটা বুঝাবেন সেটা হলো কি, যে আপনি পিডিএফ ওয়ার্ড থেকে আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারেন। আপনি ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারেন। কিভাবে করতে পারেন? প্রথমত হলো আপনি গুগল মানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পারেন, আবার অনলাইন থেকেও পারেন, তাই না? পাশাপাশি অনলাইন থেকে যে পারেন এটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আপনি এবার রিভার্সটা করেন। রিভার্সটা কি? পিডিএফ টু ওয়ার্ড। আপনি যদি পিডিএফ টু ওয়ার্ড লিখে যদি সার্চ করেন, এই যে এইখানে তো আপনি পাবেন এই যে কনভার্টার গুলোতে আপনি এই যে চুজ ইউর ফাইল, এই যেখানে আপনাকে ড্রপ করতে বলতেছে কি ওয়ার্ড ফাইল। হ্যাঁ, আচ্ছা। তো আপনি যদি এখানে উল্টাটা উল্টাটা লিখে যদি সার্চ করেন, এই যে দেখেন আমি যদি লগোতে ক্লিক করি আমি ওদের মূল সার্ভিসের মূল পেজটাতে যেতে পারবো। তারপর যদি আমি কনভার্টারে যাই, এই যে টুলস গেলাম, এখানে টুলস, টুলস থেকে কম্প্রেস পিডিএফ, পিডিএফ কনভার্টার, পিডিএফ স্ক্যানার, তারপর মার্চ ফাইল, মার্চ পিডিএফ, পিডিএফ রিডার, এখানে অনেকগুলো সার্ভিস আমরা কি এখানে এখানে দেখতে পাচ্ছি। পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিপিটি, পিডিএফ টু জেপিজি, হ্যাঁ, ওয়ার্ড টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, পিপিটি টু পিডিএফ, অনেকগুলো জিনিস আমরা এখানে পাচ্ছি না? তো আপনি এই সব কিছুর কি স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে দেন, এই যে দেখো আমি এই সব কিছু আমি করতে পারি। হ্যাঁ, কি করতে পারি? এই যে আমি এগুলো করতে পারি। তারপর এই জিনিসগুলো আপনি স্ক্রিনশট নিয়ে এসে নিচে এখানে লাগাই দেন, দিয়ে আপনি এর একটা স্ক্রিনশট নেন। তো এই স্ক্রিনশটটা দেখলে বায়ার কি বুঝবে? আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে আপনি এই সব কিছু আপনি করতে পারেন। কি কি করতে পারেন? পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, এবং যত রকমের কনভার্সন আছে। কনভার্সন মানে শুধুমাত্র ওয়ার্ড থেকে পিডিএফ এ নেওয়া না, বা পিডিএফ থেকে ওয়ার্ডে আনা না। অনেক রকমের ফরম্যাট আছে। এই যে পিডিএফ টু পিপিটি, পিডিএফ টু জেপিজি, হ্যাঁ, এভাবে অনেক অনেকগুলো কনভার্টার আছে। আপনি সকল কনভার্টার সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং অনলাইন থেকে। তো সেই জিনিসগুলো ক্লায়েন্টকে বোঝানো। আপনি জাস্ট এটার স্ক্রিনশটটা যদি আপনি ক্লায়েন্টকে দেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি অনলাইনের কোনো সার্ভিস ব্যবহার করে অনলাইনের কোনো ইয়ার মাধ্যমে আপনি কি করতে পারেন। এটুকু এনাফ, ঠিক আছে? এবং এটুকুতে প্রুফ করবে, বা আপনি বলার চেষ্টা করতেছেন যে আপনি সব রকমের ফাইল আপনি কনভার্ট করতে পারেন। তো যখন আপনি ফাইল কনভার্সনের যখন আপনি স্যাম্পল তৈরি করবেন, আপনি জিনিসটা মাথায় রাখবেন, একটু কঠিন কঠিন জিনিসগুলো আপনি কনভার্ট করতে পারেন, সেটার জন্য আপনি বুঝাতে পারেন। কঠিন কঠিন জিনিস কি? প্রথমত বলি সহজ জিনিস কি। সহজ হলো পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, এটা তো রাখবেনই। এটার পাশাপাশি এই যে জেপিজি টু পিডিএফ, হ্যাঁ, পিপিটি টু পিডিএফ, হ্যাঁ, যেমন পিপিটি এটা নতুন, এটা কি আনকমন একটা ফাইল। তারপরে কি এক্সেল টু পিডিএফ, তারপরে এখানে লেখা আছে আনলক পিডিএফ, প্রোটেক্ট পিডিএফ, ইসাইন পিডিএফ, হ্যাঁ, পিডিএফ রিডার, তারপর হচ্ছে এডিট পিডিএফ। এইভাবে কি অনেকগুলো বিষয় আছে না? আছে। তো এগুলো সচরাচর খুব একটা কাজে কাজে লাগে না, কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কাজ দেয় যে আমাকে কি করে দাও, আমাকে পিডিএফটা আনলক করে দাও, অথবা আমাকে পিডিএফটা প্রোটেক্ট করে দাও, অথবা আমাকে পিডিএফ টু পিপিটি করে দাও, হ্যাঁ, তো পিডিএফ টু পিপিটি আপনি তো পারেন না, পিপিটি জিনিসটা কি সেটাই জানেন না, কোনো প্রবলেম নেই। তো আপনি ইউটিউবে সার্চ করেন, 5 মিনিটের মধ্যে আপনি সেটা বুঝে ফেলতে পারবেন যে পিডিএফ টু পিপিটি। ঠিক আছে, আপনি একটু ইউটিউবে সার্চ করেন, করেন, আপনি লেখেন পিডিএফ টু পিপিটি, তাই না? কনভার্ট পিডিএফ টু পিপিটি। পিপিটি মানে হলো পাওয়ার পয়েন্ট স্লাইড, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। ওকে, পিপিটি। তাহলে পিডিএফ থেকে পিপিটি কিভাবে করবেন, এই যে মাত্র এক ইয়াতে আপনি পাবেন। অথবা আপনার পিডিএফ এর যে স্লাইড গুলো, এই পিপিটি মানে হলো আপনার কি স্লাইড গুলো, স্লাইড শো গুলো পাওয়ার পয়েন্টের। তো সেই পাওয়ার পয়েন্টের স্লাইড শো থেকে আপনি কিভাবে পিডিএফ করবেন অথবা কিভাবে ওয়ার্ড করবেন সবকিছু কিন্তু এখানে কি খুব সিম্পল। হুম। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কোনো কিছুই কি কঠিন না, জাস্ট আপনাকে একটু সার্চ করলে সবকিছু হয়ে যাবে। তো আপনি যখন বায়ারকে বুঝাবেন যে আপনি ডকুমেন্ট কনভার্সন করতে পারেন, তাহলে আপনি কি করবেন? পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, এগুলো তো আপনি বুঝাবেনই। এগুলোর পাশাপাশি আপনি কি করবেন? যতগুলো জটিল কঠিন যতগুলো কি আছে
এই কনভার্সনের বিষয় আছে, সেই কনভার্সন গুলোকে আপনি বলবেন, স্ক্রিনশট নিয়ে বাইরকে দেখাবেন যে দেখো আমি এগুলো করতে পারি। ওকে, তো যদি কোনো ক্লায়েন্টও যদি আপনাকে বলে যে ঠিক আছে তুমি পিডিএফ টু পিপিটি করো, আপনি তাৎক্ষণিকভাবে একটা ইউটিউবের ভিডিও দেখবেন, তাৎক্ষণিকভাবে আপনি করে ফেলতে পারবেন। তো এটা করা দরকার কি আগে থেকে সবকিছু শিখে ফেলতে হয়, তাই না? সবকিছু আগে কনভার্সন শিখে ফেললে হয়। তো এইভাবে যদি আগে থেকে সবকিছু আপনি শিখেন, আপনার যদি শুধু ডাটা এন্ট্রি নিয়ে যদি আপনি পুরো 1 বছর 3 বছর 5 বছর যদি পড়াশোনা করেন, সেটা কখনোই শেষ হবে না। তো এই জন্য আমরা মূল কাজগুলো শিখবো, এবং যেগুলো কি আনকমন যে কাজগুলো, সেগুলো আমরা সেই আনকমন কাজগুলো বাইরে আপনাকে বলবে না। 100%, 99% বাইরে আপনাকে বলবে পিডিএফ থেকে এটা করতে, ওয়ার্ড করার জন্য। কিন্তু যদি আপনার ভিন্ন কোনো কাজ যদি বলে, তাহলে তখন কি আপনি একটু গুগল করে সেটা সার্চ করতে পারবেন। তো বিষয়টা হলো আমরা মূল কাজটা শিখবো, এবং বাকি সবকিছু যদি আমরা প্রিপারেশন নিয়ে রাখবো, যে বায়ার যত জটিল কঠিন কাজে বলুক না কেন আমরা সেটা করে ফেলতে পারবো, তাহলে আর প্রবলেম হবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমার সাথে যুক্ত আছেন 867 জন। সবাইকে আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? আমি যখন ক্লাস শুরু করেছিলাম আমি দেখেছিলাম যে যুক্ত ছিল 600 জন, 650 জন। 200 জন একটু লেটে জয়েন করেছেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা একদম জাস্ট 8:30টায় জয়েন করবেন। ঠিক আছে, তাহলে কনভার্সনের বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন? যে আমি কনভার্ট করতে পারি, এটাকে আমি কিভাবে বলবো, কিভাবে বুঝাবো। ঠিক আছে, এরপরে হলো এরপরে হলো হ্যাঁ, তারপর হলো অডিও ট্রান্সক্রিপশন। আপনি যে অডিও ট্রান্সক্রিপশন করতে পারেন সেটা আপনি কিভাবে বুঝাবেন? আপনি একটু গুগলে যান, যে আপনি সার্চ করেন অডিও ট্রান্সক্রিপশন। অডিও ট্রান্সক্রিপশন লিখে যদি আপনি সার্চ করেন, অডিও ট্রান্সক্রিপশন অনলাইন লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করলে আপনি অনেকগুলো অডিও ট্রান্সক্রিপশন পাবেন। এই যে অডিও এন্ড ভিডিও ট্রান্সক্রিপশন অনলাইন, তাই না? অডিও টু টেক্সট অটোমেটিক ট্রান্সক্রিপশন। মনে করেন আপনি মাইক্রোফোনটা অন করে আপনি লম্বা একটা বক্তৃতা আপনি কি রেকর্ড করলেন, অথবা কোনো ফোন রেকর্ড আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কারোর সাথে ফোনে কথা বললেন, সে ফোন রেকর্ডের অডিওটা আপনি এখানে দিয়ে দিলেন। সে অডিওটা শুনে শুনে এই সফটওয়্যার কি করবে, তাৎক্ষণিকভাবে কি আপনি কারোর সাথে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলছেন, তাহলে সেই 1-2 ঘন্টা কথাগুলো মাত্র কয়েক সেকেন্ডেই সে আপনাকে ট্রান্সক্রাইব করে দিবে। মানে সফটওয়্যার আপনার কথাগুলো শুনবে, শুনে সেগুলো লিখে দিবে। এটাকে বলা হয় অডিও ট্রান্সক্রিপশন। ঠিক আছে, অডিও ট্রান্সক্রিপশন। তো আপনি যে অডিও ট্রান্সক্রিপশনের কাজ করতে পারেন, আপনি সেটা দুইভাবে দেখাবেন। আপনি সফটওয়্যারের মাধ্যমে পারেন, সেটাও দেখাবেন। আবার আপনি নিজে নিজে হেডফোন দিয়ে শুনে কাজগুলো করতে পারেন, সেটাও করতে পারবেন। সাধারণত অডিও ট্রান্সক্রিপশনের কাজগুলো এভাবে করা হয়, কোনো একজন মানুষ হেডফোন দিয়ে অডিও রেকর্ডগুলো শুনে শুনে সেগুলোকে লিখে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমরা যদি এখানে করি সিলেক্ট অডিও আর ভিডিও ফাইল, আমরা কোন একটা অডিও ফাইল আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। কোন একটা অডিও ফাইল তুমি পাচ্ছি না, মানে কোন একটা অডিও ফাইল আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ক্লিক করলে সেই অডিও ফাইলটা কি হয়ে যাবে, ট্রান্সক্রাইব হয়ে সকল স্ক্রিপ্ট গুলো চলে আসবে। হুম, তো আপনি এটার একটা স্ক্রিনশট দিবেন। আপনি কোন একটা অডিও ফাইল আপনি সিলেক্ট করেছেন, সিলেক্ট করে সেটা একটা স্ক্রিনশট দিবেন। আমি অডিও ফাইল এখানে পাবো না কেন? পাবো তো। এই যে বাবা, এতগুলো অডিও কোথায়? যাক, আমি এই মুহূর্তে কোনো অডিও আমি পাচ্ছি না। ঠিক আছে, আপনারা একটা অডিও ফাইল ফাইল তৈরি করবেন। মানে অডিও অডিও ফাইল বলতে মোবাইলে আপনি যে কোনো কিছুকে রেকর্ড করবেন, রেকর্ড করে সেই মোবাইলের রেকর্ডটাকে আপনি কম্পিউটারে নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনার অডিও ফাইল। তো অডিও ফাইলটাকে আপনি ট্রান্সক্রিপ্ট করবেন, এবং কি ট্রান্সক্রিপ্ট করার পরে সেটার স্ক্রিনশট নিয়ে দিবেন। কেউ যদি শুধুমাত্র ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে যদি দেন, তাহলে সেটা ভালো হবে না। ঠিক আছে, শুধুমাত্র ওয়েবসাইট দিলে তো, ওয়েবসাইট তো এটা আপনার না, আপনার কোনো কাজ না, এটা এখানে আপনার কোনো কাজ হয়নি।
তো কি করবেন আপনি অডিও সিলেক্ট অডিও ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার অডিওটাকে সিলেক্ট করবেন, করে আপনি গেট ট্রান্সক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি হবে দেখি, আমি একটা ভিডিও ফাইল সিলেক্ট করে দিই, দেখে হয় কিনা। এই যে একটা অডিও আছে, অডিও, হ্যাঁ, এই যে অডিওটা আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পরে কি হবে, এই যে অডিওটা আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর আমি অডিওতে যা যা বলেছি সেগুলো কি হবে, সেগুলা ট্রান্সক্রিপশন করে দিবে। আমি বাংলা বলেছি অডিওতে, বাংলাটা তো ট্রান্সক্রিপ্ট হবে না। আপনি ইংলিশে কথা কথা বলে একটা অডিও করবেন, অথবা নেট থেকে যে কোনো একটা অডিও ফাইল, একটা কনভারসেশন ফাইল আপনি ডাউনলোড করবেন যেখানে ইংলিশে কথা বলা হয়েছে। বাংলাটা সে অত ভালো মানে করতে পারবে না। ঠিক আছে, অডিওটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে যখন আমরা মানে কনভার্টে ক্লিক করবো, তখন অডিও থেকে হুবহু সবগুলো টেক্সটে কনভার্ট হবে। আমি দেখাচ্ছি। তাহলে আপনি যে অডিও কনভার্ট করতে পারেন সেটা আপনি ক্লায়েন্টকে বুঝাবেন। আপনি দুইভাবে বুঝাতে হবে। আপনি সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি করতে পারেন। অডিও ট্রান্সক্রিপশন আপনি ম্যানুয়ালি করতে পারেন। আপনার লিসেনিং স্কিলটা ভালো, আপনি হেডফোন দিয়ে বাইরের অডিওগুলো শুনবেন, শুনে 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 সেগুলো আপনি লিখবেন। ঠিক আছে। ম্যাক্সিমাম ফাইল লেন্থ এক্সিটেড, ইউর ফ্রি ট্রায়াল মাস্ট বি আন্ডার 45 মিনিট। আচ্ছা, এটা অনেক বেশি বড় হয়ে গেছে আমার অডিও ফাইলটা। আমি আরেকটা ট্রাই করি। 45 মিনিটের চেয়ে বেশি হয়ে গেছে। যাক, আমি আশা করি আমার মনে হয় আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এটা আমার করে দেখানোর দরকার নেই। দেখি এই অডিওটা দিয়ে, এটা মনে বড় হয়ে যাবে না, এটা ছোট আছে, তাই না? তো আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এগ্রি দিবেন, আপনার ইমেলে সে কি ট্রান্সক্রিপ্ট করে অডিওটা ইমেল আপনাকে পাঠিয়ে দিবে। এই যে আমি দিচ্ছি, এগ্রি, সেন্ড, দেখি কি হয়। ফাইনাল স্টেপ চেক ইমেল। ওকে, আমরা আমাদের মেলটা একটু চেক করে দেখি। তাহলে আপনি অডিও ট্রান্সক্রিপশন করবেন, করার সময় আপনি স্ক্রিনশট দিবেন এবং সেই স্ক্রিনশটটা আপনি ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আমাদের আপডেটে আসছে, এই যে এটা। ঠিক আছে, এখানে মেলের মধ্যে কি করবে, ট্রান্সক্রিপশন হবে। আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, আমি এটা করতেছি না। তো এটা হলো বিষয়। তারপর কি, অডিও ট্রান্সক্রিপশন আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ওয়েবসাইট ডাটা এন্ট্রি। ওয়েবসাইট ডাটা এন্ট্রি করতে পারেন, এটা আপনি কিভাবে বুঝবেন? সবাই কি আমার সাথে আছেন? ওয়েবসাইটে ডাটা এন্ট্রি, আপনি ওয়েবসাইটে ডাটা এন্ট্রি করতে পারেন, আপনি কিভাবে বুঝবেন? তো ওয়েবসাইট বলতে আপনি দুইটা জিনিস দেখাতে পারেন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং আরেকটা হলো শপিফাই। তো দেখেন, এখন ওয়ার্ডপ্রেস, আপনি কোন একটা ওয়ার্ডপ্রেস সাইটে আপনি কিভাবে ঢুকবেন? আমরা ঢুকবো এই যে আমাদের website.com/wp-admin, আমাদের website.com/wp-admin। ঠিক আছে, এখানে আসলে আমাদের আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ক্লায়েন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি আপনি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। কি ব্যাপার, আমাদের সাইট ওপেন হচ্ছে না? হচ্ছে তো। এই যে আইডি পাসওয়ার্ড দিচ্ছে না, আইডি পাসওয়ার্ড দিয়ে বায়ার আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে, এবং এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড পাবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে কি করবেন, এই সবকিছু বোঝার জন্য আমার ওয়ার্ডপ্রেসের একটা ভিডিও আছে, ওয়ার্ডপ্রেস বাই জামাল স্যার লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার একটা ভিডিও পাবেন, এক ক্লাসে পরিপূর্ণ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস পানির মতো সহজ করে শিখুন। তো এক ক্লাসে পরিপূর্ণ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস পানির মতো সহজ করে শিখুন, এই ভিডিওটা জাস্ট প্রথম 20 মিনিট দেখলেই হবে। এটা 3 ঘন্টা 3.5 ঘন্টার একটা ভিডিও, 2 ঘন্টা 42 মিনিটের ভিডিও। এখান থেকে আপনি জাস্ট প্রথম 20 মিনিট দেখলেই হবে।
তাহলে ডাটা এন্ট্রি কাজ করার জন্য যতটুকু লাগবে ওইটা প্রথম 20 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনার লাগবে শুধু ওয়েবসাইটে ঢুকা, হ্যাঁ, ঢুকে নতুন পেজ তৈরি করা, এটুকু। এটা প্রথম 20 মিনিট দেখলেই হয়ে যাবে। তো দেখেন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসলাম, লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা কি করব, নতুন পোস্ট আমরা তৈরি করব। এই যে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর নিউ পোস্টে ক্লিক করলাম, নতুন পোস্ট আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর আমরা ক্লিক করব নিউ পোস্ট, মানে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর কি করব, অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউ। ঠিক আছে, অ্যাড নিউ, অ্যাড নিউতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে লিখবেন, লিখা অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেবেন। তাহলে কি প্রমাণিত হবে, প্রমাণিত হবে যে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখতে পারবেন, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি কোনো একটা পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, একটু সময় নিচ্ছে। তারপর সেম জিনিসটা যদি আপনি শপিফাই নিয়ে আপনি একটা কি, এই শপিফাই ওয়েবসাইটে আপনি একটা এই ওয়েব কি করতে পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন, সেটা বোঝানোর জন্য আপনি লিখতে পারেন শপিফাই বাই জামাল স্যার, শপিফাই বাই জামাল স্যার লিখে সার্চ করবেন। তাহলে আমার শপিফাই এর টোটাল ভিডিওটা পেয়ে যাবেন, 2 ঘন্টা 47 মিনিটের ভিডিও। এখান থেকে আপনি প্রথম 20 মিনিট দেখবেন, প্রথম 20 মিনিট দেখলে আপনি বুঝতে পারবেন ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনি কিভাবে শপিফাই ওয়েবসাইট থেকে লগ ইন করবেন, লগ ইন করে কিভাবে নতুন পেজ তৈরি করবেন। এটার জন্য আপনাকে শপিফাই ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে না, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে না, প্রোডাক্ট ডেসক্রিপশন কোনো কিছুই শিখতে হবে না, শুধু শিখতে হবে যে কিভাবে আপনি লগ ইন করবেন। ক্লায়েন্টের তো ওয়েবসাইট তৈরি করাই আছে, জাস্ট ক্লায়েন্ট তার ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে, ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি তার ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনি নতুন পোস্ট তৈরি করবেন। এটা খুবই সিম্পল একটা কাজ। তো আপনি যদি আমার এই ক্লাসগুলো প্রথম 20 মিনিট দেখেন, আপনি কি সেই জিনিসটা করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি কোথায় আসলাম, আমি ওয়ার্ডপ্রেস সাইটে আসলাম, ওয়ার্ডপ্রেস সাইটে এসে আমি কিসে ক্লিক করলাম, নিউ পোস্ট আমি ক্লিক করলাম। এটা এরকম প্রবলেম হচ্ছে কেন, ওয়ার্ডপ্রেস সাইটে এসে আমি নিউ পোস্টে ক্লিক করলাম, নিউ পোস্টে ক্লিক করে আমি নতুন একটা পোস্ট করতেছি। তাহলে নতুন পোস্টটা কি, নতুন পোস্টটাকে আমি কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন আমি লিখতেছি, আমি একটা প্রোডাক্টের টাইটেল দেবো। এই যে দেখেন আমি ওয়ার্ডপ্রেসে আসলাম, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকে আমি কি করব, পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পরে নিউ পোস্ট। ঠিক আছে, পোস্টে ক্লিক করার পরে অ্যাড নিউ। ঠিক আছে না, অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করে আপনি একটা টাইটেল লেখেন কোন একটা প্রোডাক্ট নিয়ে, আপনি লেখেন যে বেস্ট টি শার্ট, বেস্ট ব্ল্যাক টি শার্ট, হ্যাঁ, ইন লো প্রাইস। তারপর আপনি একটা ডেসক্রিপশন লেখেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। আচ্ছা, এটা তো না, আমরা তো এলিমেন্টর দিয়ে করব। এলিমেন্টর কি, কিভাবে কি করবেন, এগুলো সব আপনি আমার ওই ওই ওয়ার্ডপ্রেসের ভিডিও দেখলে আপনি সেটা করতে পারবেন। তো দেখেন আমি আবারও বলতেছি, এটা করা মানে ওয়ার্ডপ্রেস শিখা না, ওয়ার্ডপ্রেস শিখা অন্য জিনিস, আপনি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে শিখবেন। আর আমরা শিখতেছি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কি, কোন একটা ওয়ার্ডপ্রেস সাইটের আইডি পাসওয়ার্ড বাইরে আপনাকে দিবে, আপনাকে অথবা ইউজার করে দিবে, আপনি তার ইউজার আইডি দিয়ে তার ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনি কি একটা পেজ তৈরি করবেন, নতুন কোনো প্রোডাক্টের ডেসক্রিপশন তৈরি করবেন, এটাই। ঠিক আছে, নতুন কোনো পোস্ট পেজ তৈরি করবেন ওয়েবসাইটের, ওই পেজ তৈরি করার সময় আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো ওয়েবসাইটে নতুন একটা পেজ যুক্ত করাটা খুব সহজ একটা ব্যাপার। আর পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, ওয়ার্ডপ্রেস শিখতে হবে। একটা পেজ যুক্ত করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে না। এই যে এটা কলাম করার জন্য আমি কি করব, তাহলে আমি এখান থেকে একটা টাইটেল লিখবো। হ্যাঁ, এই একটা টাইটেল লিখে আমি কি লিখবো, আমি লিখলাম বেস্ট টি শার্ট ইন চিপ প্রাইস, চিপ প্রাইস, তাই না, লিখলাম। লেখার পর আমি একটা
আমি এখান থেকে একটা টেক্সট এডিটর নেব, নিয়ে আমি এটার একটা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন লেখার আগে আমি একটা ছবি দেবো এখান থেকে। তো এখানে কিভাবে কি করব এই জিনিসগুলো আপনারা এখন বুঝবেন না, যদি আপনারা ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করেন, ওই যে আমি বলেছিলাম প্রথম 20 মিনিট যদি করেন এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। এই যে আমি এখানে একটা প্রোডাক্টের ছবি দেব, হ্যাঁ, প্রোডাক্টের একটা ছবি দেব। আমি এখানে দিয়ে ওটা টি শার্ট তো না, একটা শো দিই। ইনসার্ট মিডিয়া, আমি বেস্ট টি শার্ট না, আমি বেস্ট শো দিই এখানে, শো, তাই না? বেস্ট শো। তারপর আমি কি করলাম, এখানে ডেসক্রিপশন লিখবো, যে টেক্সট এডিটর দিলাম, দেওয়ার পর ডেসক্রিপশন। আমি এখানে সুন্দরভাবে অনেকগুলো আমি ডেসক্রিপশন দিলাম, ঠিক আছে। তো এইভাবে এই যে একটা পৃষ্ঠা যে আপনি তৈরি করছেন, হ্যাঁ, এই জিনিসটা তৈরি করা অবস্থায় আপনি একটা স্ক্রিনশট দিবেন, তাহলে কি বোঝা যাবে যে আপনি খুব ভালোভাবে ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। এই যে আমি এটা দিলাম, দেওয়ার পরে কি করব, আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। তো এই স্ক্রিনশটটা কি প্রমাণিত করবে, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকতে পারেন, ঢুকে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি বিভিন্ন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে আপনি নতুন পৃষ্ঠায় যুক্ত করতে পারেন। যে কোনো একটা ওয়েবসাইটে আপনি নতুন পৃষ্ঠা তৈরি করতে পারেন, নতুন পেজ আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনি নতুন পৃষ্ঠা তৈরি করতে পারেন। তাহলে এরকম একটা দুইটা তিনটা দিতে পারেন। তারপর আপনি শপিফাইয়ের ওয়েবসাইটে যেতে পারেন, আপনি আমার শপিফাইয়ের ভিডিওটা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে শপিফাই ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে সেই সাইটে ঢুকে নতুন একটা পৃষ্ঠা তৈরি করবেন। এখান থেকে জাস্ট প্রথম 20 মিনিট দেখলেই হবে। দেখে আপনি করতে পারেন। তো আপনি আপাতত আপনি এই জিনিসগুলো জাস্ট আপনি উল্লেখ করবেন এই আপনার গিগের মধ্যে, যে আপনি ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকে কাজ করতে পারবেন, শপিফাই সাইটে ঢুকে কাজ করতে পারবেন। এবং আপাতত আপনাকে ওয়ার্ডপ্রেসও প্র্যাকটিস করতে হবে না, শপিফাইও প্র্যাকটিস করতে হবে না। কি করবেন, আপনি জাস্ট এখানে যুক্ত করবেন। তো কোনো একটা, ও আচ্ছা, আপনাকে তো স্যাম্পল তৈরি করার জন্য তো সাইটে সাইটে ঢুকতে হবে। হ্যাঁ, তো আপনি আপাতত এই ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে কি আপনি সেভাবে স্যাম্পল তৈরি করতে পারবেন। এবং কারো কাছে যদি জিনিসটা অনেক কঠিন মনে হয়, যে আমি আবার ওয়ার্ডপ্রেসের ভিডিও দেখবো, আমি আবার শপিফাইয়ের ভিডিও দেখবো, দেখে দেখে এটা করব সেটা করব, এখন কারো কাছে যদি কঠিন মনে হয় তাহলে এই জিনিসটা আপনি টোটালি স্কিপ স্কিপ করে যান, করতে হবে না। আমি যখন নেক্সট টাইম আপনাকে আমি যখন ওয়ার্ডপ্রেস শেখাবো, শপিফাই শেখাবো, তখন আপনি এগুলো করতে পারবেন। আপাতত আপনি চাইলে ওই ভিডিওগুলোর প্রথম 20 মিনিট দেখে ডাটা এন্ট্রির জন্য আপনি উপযুক্ত হতে পারেন, অথবা চাইলে আপনি ওয়ার্ডপ্রেস শপিফাই এগুলো টোটালি আপনি কমপ্লিটলি এগুলো বাদ দিতে পারেন, তাতে খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে। এবার আপনি যদি এই কাজগুলো করতে পারেন, কারো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকে বা শপিফাই ওয়েবসাইটে ঢুকে কোনো নতুন কন্টেন্ট তৈরি করা, তাহলে আপনি প্রচুর কাজ পাবেন। এবং প্রচুর থেকে প্রচুর কি এই রিলেটেড কাজ পাওয়া যায়, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করে প্রতিদিন। তো যদি আপনি করতে পারেন, আপনি অনেক ভালোভাবে জিনিসগুলো করতে পারবেন, মানে অনেক ভালো কাজ পাবেন এবং অনেক দীর্ঘমেয়াদী কাজ পাবেন। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে ওয়েবসাইট, ডাটা এন্ট্রি, প্রোডাক্ট লিস্টিং। সবাই কি এতটুকু এতটুকু বুঝতে পেরেছেন? আমরা ওয়েবসাইট বলতে কি বুঝবো, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। এছাড়া আরো অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, বাট মূলত এই দুইটাই সবচেয়ে বেশি বায়াররা ব্যবহার করে। সবচেয়ে বেশি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস, তারপর হলো শপিফাই। এরপর কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করে, বাট সেটা খুবই কম বর্তমানে। সবাই কি আমার সাথে আছেন? সবাই কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। এরপর দেখেন, এরপর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি। আচ্ছা, আমি আগে এটা দেখাই। ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি। ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি, স্ক্যান কপি দিয়ে আপনি কিভাবে ডাটা টাইপ করবেন। আপনি কিছু কথা আপনি কাগজে লিখবেন। হ্যাঁ, আপনি কি করবেন, কাগজে কিছু আপনি লিখবেন, লেখার পর আপনি সেটার ছবি তুলবেন, তোলার পর সেই ছবিগুলো দেখে দেখে আপনি টাইপ করবেন। দেখেন,
আপনি কাগজে পৃষ্ঠে আপনি কি করবেন, এরকম কিছু জিনিস আপনি লিখবেন, ঠিক আছে না? এরকম একটা দুইটা দুই তিনটা আপনি কি লিখবেন খাতায়। লিখার পর আপনি সেগুলোকে ছবি তুলবেন। তাহলে বায়ার আপনাকে ওইভাবে লিখবে, লিখে ছবি তুলবে, ছবি তুলে আপনাকে পাঠাবে। তারপর আপনি সেই জিনিসগুলো লিখে রেখে আপনি কি করবেন, টাইপ করবেন। হুম। তো আপনি ক্লায়েন্টকে দেখাবেন, আপনার স্ক্রিনশট গুলো এগুলো দেখাবেন, প্লাস আপনার যে টাইপ করছেন সেটাও দেখাবেন। তখন আপনি বুঝাতে পারবেন যে হ্যাঁ আপনি দেখে দেখে আপনি টাইপ করছেন, ঠিক আছে? তো লেখার সময় আপনি কি করবেন, লেখার সময় একটু কমপ্লেক্স করে লিখবেন, যেমন a+b² হ্যাঁ, তারপর কি এই বিভিন্ন ধরনের ইকুয়েশন, মানে আমাদের অঙ্ক প্রশ্নটা যেভাবে হয়, মানে একটু জটিল করে টাইপিং করবেন আর কি। সহজ টাইপিং তো সবাই করতে পারে, আপনি ক্লায়েন্টকে বুঝাবেন যে আপনি জটিল টাইপিং আপনি করতে পারেন। কিছু জটিল কঠিন হ্যান্ডরাইটিং আপনি লিখবেন এবং সেগুলো দেখে দেখে আপনি টাইপ করবেন, এবং সেগুলো সেগুলো আপনি স্ক্রিনশট তৈরি করবেন। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি কি করতে পারেন, স্ক্যান কপি থেকে আপনি হ্যান্ডরাইটিং করতে পারেন। তারপর দেখেন কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি। তো কাস্টমাইজ সফটওয়্যারের জন্য যখন আপনি যখন কাজ পাবেন ক্লায়েন্টের কাজ, তখন আপনি এটার স্ক্রিনশট এটা আপনি স্যাম্পল দিতে পারবেন। কারণ কাস্টমাইজ সফটওয়্যারটা অনেক রকমের কাস্টমাইজ সফটওয়্যার হতে পারে। এটা ক্লায়েন্ট আপনাকে লিঙ্ক দিবে, তখন আপনি এটা করতে পারবেন। যেমন একটা হসপিটালের জন্য এক রকমের কাস্টমাইজ সফটওয়্যার, ব্যাংকের জন্য এক রকম কাস্টমাইজ সফটওয়্যার। হ্যাঁ, বিভিন্ন কাজে এক রকমের কাস্টমাইজ সফটওয়্যার আছে। তো যাই হোক, এটা এই মুহূর্তে আপনার না হলেও চলবে, এটা না দিলেও চলবে কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি, কারণ এই মুহূর্তে আপনি কোনো কাস্টমাইজ সফটওয়্যার পাচ্ছেন না। যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি কাস্টমার সফটওয়্যারের লিঙ্ক আপনাকে দিবে, তখন আপনি সেটার স্ক্রিনশট দিতে পারবেন। হুম। আমি একটু স্যাম্পল আপনাকে দেখাই। যেমন কাস্টমাইজ সফটওয়্যার, মনে করেন আমি হসপিটাল কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি। হ্যাঁ, দেখেন একটা কাস্টমাইজ সফটওয়্যারে কিভাবে ডাটা এন্ট্রি হয়। এই যে আমরা যখন ডায়াগনস্টিক সেন্টারে যাই বা হসপিটালে যাই, হসপিটালের যে অ্যাটেন্ডেন্ট বা হসপিটালের যে কিসে থাকে, মানে রিসেপশনে থাকে, এই আমাদের একটা মানে কোনো রোগী যখন ভর্তি হয় তখন সে তার রোগীর ইনফরমেশন গুলো এখানে ইনপুট করে দেয়। হ্যাঁ, আমাদেরকে কাগজের একটা ফর্ম দেবে, আমাদেরকে জিজ্ঞেস করে নাম ঠিকানা, আমরা নাম ঠিকানা বলি। তো সে কি করে নাম ঠিকানা গুলো এখানে এখানে গিয়ে লিখে নেয়, এন্ট্রি করে নেয়। তাহলে একজন রোগী কখন, রোগী যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পর তার সকল নাম ঠিকানা থাকে, তখন সফটওয়্যার এই হসপিটাল থেকে কি যতগুলো ওষুধ সেই রোগীর জন্য নেওয়া হয় সবগুলো তারা সফটওয়্যারে এন্ট্রি করে দেয়। অটোমেটিক্যালি রোগীর সাথে সেটা অ্যাড হয়ে যায়, যে এই রোগীর জন্য এতটা ইনজেকশন নিছে, এতটা এই নিছে, এতটা ব্যান্ডেজ নিছে। হ্যাঁ, যতগুলো ইনস্ট্রুমেন্ট নেয় সবগুলো এখানে চলে আসে, সার্ভিস চার্জ চলে আসে, তখন কি আমাদের বিলিংটা অটোমেটিক আমাদের বিলিংটা হয়ে যায়। ঠিক আছে? তো ভেবে হসপিটালের জন্য এক রকমের সফটওয়্যার, ডায়াগনস্টিক সেন্টারের জন্য একরকম সফটওয়্যার, আবার কি প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা করে সফটওয়্যার থাকে। ব্যাংকের জন্য একরকম সফটওয়্যার। দেখেন, ব্যাংকের জন্য যে সফটওয়্যার, সেই সফটওয়্যার দিয়ে কিন্তু হসপিটাল চালানো যাবে না। হ্যাঁ, আবার এই আবুল হসপিটালের যেরকম সিস্টেম, কাবুল হসপিটালের সিস্টেমগুলো একটু চেঞ্জ হতে পারে। ওই আবুল হসপিটালের সিস্টেম দিয়ে কাবুল হসপিটাল চলবে না। ঠিক আছে? প্রত্যেকটা সফটওয়্যার প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা সফটওয়্যার তৈরি তৈরি করতে হয়। এগুলোকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। আমি যদি বলি যে বাংলাদেশে এই মানে 1,000টা 1,000টা হসপিটাল আছে, ওই 1,000টা হসপিটালের জন্য 1,000 রকমের কি আছে, সফটওয়্যার আছে। প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের জন্য করে সফটওয়্যার তৈরি করতে হয়। জিনিসগুলো কয়েক কোটি টাকা খরচ করে কোম্পানিগুলো নিজেদের জন্য সফটওয়্যারগুলো ডেভেলপ করে, ডেভেলপারকে দিয়ে তৈরি করায়। হ্যাঁ, এগুলো 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 বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। তো আমাদের কাজ হলো কাস্টমার সফটওয়্যার তৈরি করো না, কাস্টমার সফটওয়্যার কিভাবে চলে সেটাও বোঝে না। আমাদের বুঝে হলো কাস্টমার যে কোনো সফটওয়্যার চালানোর জন্য তাকে কি দিতে হবে, ডাটা ইনপুট দিতে হবে। তো সে জাস্ট ডাটা ইনপুট দেওয়ার কি, এই স্ক্রিনটা আপনি দিবেন, এই স্ক্রিনের একটা স্ক্রিনশট দিবেন, ব্যাস এটুকুই। হ্যাঁ, অথবা আপনি যদি এই জিনিসটা যদি স্যাম্পল দিতে চান আপনি দিতে পারবেন কিভাবে। আপনি যদি গুগলে সার্চ করেন, যদি লেখেন যে ফ্রি হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, দেখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলো হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
ওই সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, করার পর আপনি কি সেখানে ডাটা এন্ট্রির অপশনে যাবেন, মানে যেখানে এন্ট্রি করা হয় পেশেন্টের নাম ঠিকানা, ওই অপশনে গিয়ে কোনো একটা কাল্পনিক পেশেন্টের নাম ঠিকানা এন্ট্রি করবেন, করে কি আপনি স্ক্রিনশট দিবেন, ব্যাস হয়ে গেল। আপনি অনলাইনে এরকম অনেকগুলো সফটওয়্যার পাবেন, এই যে বেস্ট ফ্রি হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই যে অনেকগুলো সফটওয়্যার আমরা পাচ্ছি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটা, তো আমি আশা করি যতটুকু আপনাদেরকে বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই ধরনের সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, করে কি জাস্ট ডাটা এন্ট্রি যেখানে করবেন এই পেশেন্টের, ওই অপশনে গিয়ে ডাটা এন্ট্রি করে একটা স্ক্রিনশট দিবেন। আশা করি আপনাদের কাছে এতটুকু ক্লিয়ার। সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা শিখলাম আমরা ডাটা এন্ট্রি করার জন্য আমরা কি কয়টা স্যাম্পল তৈরি করবো এবং সেই স্যাম্পলগুলো কি কি হবে। আমি ব্যাক করি। আমরা ডাটা এন্ট্রি করার জন্য আমরা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টা কি করব, মানে 10 রকমের স্যাম্পল তৈরি করব, 10 রকমের স্যাম্পল। তো সেই স্যাম্পলগুলি কি হবে, মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ওয়ার্ড স্যাম্পল তৈরি করতে পারেন একটা, এক্সেল একটা, গুগল ডক একটা, গুগল শিট একটা, ওয়েব রিসার্চের জন্য 3টা, কারণ এটা গুরুত্বপূর্ণ বেশি, এই কারণে এটা 3টা। ডকুমেন্ট কনভার্সন একটা বা 2টা, হ্যাঁ না এটা একটা দিয়ে হবে না, এটাও 2 3টে লাগবে, কারণ এক্সেল টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, এভাবে তো ডকুমেন্ট কনভার্সন কয়েকটা লাগবে, 2 3টে লাগবে। অডিও ট্রান্সক্রিপশন এটা একটা দিলেই হবে। ওয়েবসাইট ডাটা এন্ট্রি এটা আপনি 2টা দিবেন, একটা হচ্ছে পিডিএফ, একটা হচ্ছে কি শপিফাই, সরি একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে শপিফাই। যদি আপনি শপিফাই যদি দিতে না চান কোনো সমস্যা নেই, শুধু ওয়ার্ডপ্রেস দিলেই হবে। তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য আপনি 2টা দেন। হ্যাঁ, আপনি একটাতে দেখাবেন যে আপনি একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতেছেন, আরেকটাতে দেখাবেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন। হ্যাঁ, যে কোনো কিছু লিখলেই হবে। তারপর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি, একটু আগে আমি এটার কথা বললাম। তারপর ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি। হুম, তো আমি আশা করি বুঝতে পেরেছি যে আপনি 10টার জন্য এগুলো প্রত্যেকটির জন্য একটা করে তৈরি করবেন। তারপর ওয়েব রিসার্চের জন্য 3টা, মানে যেগুলো গুরুত্ববহ সেগুলোর জন্য কি এই স্ক্যান কপির জন্য কয়টা, এটার জন্য মনে করেন 2টা, যেগুলো গুরুত্বপূর্ণ বা গুরুত্ববহ সেগুলোর জন্য একটু বেশি, যেগুলো গুরুত্ব কম সেগুলোর জন্য একটু কম। আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। তো আমরা আজকে শিখলাম আপনারা কিভাবে কি করবেন, ডকুমেন্ট কিভাবে আপনারা স্যাম্পল তৈরি করবেন, মাইক্রো ডাটা এন্ট্রি কাজের জন্য কিভাবে স্যাম্পল তৈরি করবেন। তো আমি আগামীকালকে এইটার জন্য আমি ক্লাস নেব, এই প্রবলেম সলিউশন ক্লাস। আমি আজকে যা যা দেখালাম আপনারা সেই জিনিসগুলোকে দেখবেন, করবেন, বুঝবেন এবং সেভাবে প্র্যাকটিস করবেন, এবং সেভাবে প্রত্যেকেই কমপক্ষে 15টা স্যাম্পল তৈরি করবেন। কয়টা স্যাম্পল? 15টা, ঠিক আছে। আপনারা প্রত্যেকে কমপক্ষে 15টা করে স্যাম্পল তৈরি করবেন এবং সেই 15টার স্যাম্পল আমাকে আগামীকালকে দেখাবেন। আমি আগামীকাল আপনাদের স্যাম্পলগুলো দেখব, দেখার পর যেখানে যেখানে আমি কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো আইডেন্টিফাই করব এবং সঠিক কি হবে সেটা দেখিয়ে দেব। পাশাপাশি আপনারা স্যাম্পল তৈরি করার সময় যেখানে যেখানে বুঝেন নাই সেখানে বুঝাই দেব, যেখানে করতে পারেন নাই সেখানে আমি আপনার কম্পিউটারে ঢুকে সেই কাজগুলো করে দেব, মানে কমপ্লিট সলিউশন দেবো আগামীকাল, ঠিক আছে। তো আশা করি সবাই এই বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আমাকে একটু হাত তুলে দেখাবেন সবাই আমার কথা স্পষ্টভাবে শুনতে পেরেছেন কিনা। আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। আজ আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি।